তৌসিফ। হঠাৎ তুরাগের ডাক শোনা মাত্র সোজা হয়ে দাঁড়ালো তৌসিফ। তুরাগ এগিয়ে আসে। দুই ভাই বসে থাকে এই নিস্তব্ধ রজনীতে। তৌসিফ আস্তে করে বলে, এই সময় ছাদে এলে যে? তুই এলি যে? আমি ব্যাচেলার মানুষ বড় ভাই। তোমার বাল বাচ্চা নেই? আছে তো। এলাম কথা বলতে। গুরুত্বপূর্ণ কিছু? হো। তুরাগ চুপ করে রইল কিছুক্ষণ। তৌসিফ বুঝলো গুরুত্বপূর্ণ কিছুই বলবে। নিজেও গলা খাকারি দিয়ে বসলো। তুরাগ যথেষ্ট গম্ভীরতা নিয়ে বলল, তাহমিনা আপা ডাকিয়েছিল আমাকে আজ। তাতে এমন কি? চাচি ভালো আছে? তোকে যেতে বললেন চাচি। তাহমিনা আপা কেন ডাকলেন? তুরাগ একটু গম্ভীর মুখে বলল, তুই নির্বাচন আরেক দলের হয়ে লড়ছিস, এটা নিয়ে কথা হলো। আমি বুঝলাম যতটুকু পারা যায়। তুহিনকে নিয়ে অনেক রেগে আছেন আপা। ও নাকি ওর বাগান বাড়িতে মেয়ে নিয়ে থাকে। ওখানেই নেশার আড্ডা গড়েছে। তুহিনকে থামানো যাচ্ছে না কোনোভাবেই। ও আর কত নেশা করবে? বাদ রেখেছে কিছু তার মধ্যে? তুরাগকে থামিয়ে তৌসিফ বলে উঠল, নারী ঘটিত জটিলতা তুহিনের নেই। পলককে ভালোবাসে। বল ভাসে। সা এনেছে বাড়িতে। ওকে শুধু একদিন হাতে পাবো, তখন দেখবি ওর মাথাটা দেহ থেকে কিভাবে আলাদা করি আমি। তৌসিফ কিছু বলল না। তুরাগ দাঁত চেপে বলল, ওই রূপ দিয়ে কি করবে ওই বাচ্চা, যেই রূপে স্বামী বাঁধতে পারে না? তৌসিফ মৃদুস্বরে শুধু বলল, তুহিনকে ফাঁসানো হচ্ছে ভাই। ও মেয়েবাজ না। তুরাগ তখনও গালিগালাজ করছে পলককে। এই বাড়ির কেউ পলককে এখনো মেনে নেয়নি। তুহিন প্রেম করে একা একাই বিয়ে করে এনেছিল পলককে। ওদের মাও মেনে নেননি পলককে। তৌসিফ তুহিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শাহরিয়ার ভাইয়ের কি খবর? তুরাগ খুব স্বাভাবিকভাবেই উত্তর করলো, আগের মতোই। তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না। ও যেন জানতো ওই উত্তর এটাই হবে। শুধু বলল, সম্রাট ভাইকে সম্মান করি বলে তাহমিনা আপাকে জিজ্ঞেস করতে গেলাম না কেন তুহিন সম্পর্কে এই কথা তোমাকে বলেছে। তাহমিনা আপাকে চাচাতো বোন ভাবি না কখনোই। আপা আর তিশা আমার কাছে যা, তাহমিনা আপাও তাই। কিন্তু তাই বলে জবাবদিহিতা তো এড়িয়ে যাবে না। নির্বাচনটা যাক, অতঃপর খবর নিচ্ছি। আপাকে যা বলবি সাবধানে। শালা সবাই ভাবে তৌসিফ পুতিয়ে গিয়েছে। গাছাড়া দিলে এখনো যে কোথায় কোথায় ঢিল লাগবে তা কেউ বুঝে উঠতে পারবে না। সময় হোক। দুই ভাই নিচে নেমে এলো। তৌসিফ গম্ভীর মুখে নিজের রুমে এলো। গায়ের টি শার্ট খুলে উবুর হয়ে শুয়ে পড়ে বিছানায়। বালিশে মুখ গুজে ওভাবেই পড়ে রইল। সিল্কের কুসুমটা টেনে সামান্য শুকলো। সেখান থেকে তীর তীর করে এক নারীর ঘ্রাণ যেন এখনো বেরিয়ে আসছে। ভাঙা পা আর ছিলে যাওয়া হাত নিয়ে ব্যথায় যথেষ্ট কাতরালো পোষ। ও বাড়িতে গিয়ে এখনো ফেরেনি কেউ। রাত 12টার কাছাকাছি হেমন্ত ফোন দিয়েছিল অবশ্য। আসছে বলল। পাশের বাড়ির এক বড় আপাকে পাঠিয়েছিল যাতে পোষ একা না থাকে, কিন্তু সেজো চাচা বাড়ি ফিরতে আপা চলে গেল। চাচা অবশ্য একবার জিজ্ঞেস করছিল পোষ ঠিক আছে কিনা। পোষ বলেছে ঠিক আছে। ব্যাস, সেজো চাচু ঘরে ঢুকে গেল। এতিমদের দুবার জিজ্ঞেস করতে নেই। অভ্যাস খারাপ হয় তাতে। পৌষের তাই মনে হয়। ভাই বোনরা বাদে চাচু চাচারা কেউ পোষকে দ্বিতীয়বার কিছু সাধে না। যদি পোষ চেয়ে বসে, বুঝ হওয়ার পর থেকে পোষ চাওয়াই ছেড়ে দিল। হিমু ভাই যা নিজ থেকে দেয় পোষ নেয়, না হয় নাই। পোষ এইসব আজাইরা জিনিস নিয়ে তত ভাবে না। এতবার ভাববার সময় কই, মহা ব্যস্ত সে। গায়ে দেওয়ার কাঁথাটা সরিয়ে মুলিয়ে মাথা সহ ঢেকে উঠে দাঁড়ালো পোষ। গন্তব্য এখন রান্নাঘরে। কিছু একটু খেয়ে একটা নাপা গিলতে হবে। যদিও এই ফালতু জিনিসটা পৌষের পছন্দ না। এখন আবার নাপার দিন শেষ। নতুন নাপা এসেছে। পোষ কাঁপতে কাঁপতে বিড়বিড় করলো, পুরাতন নাপার দিন শেষ, নাপা এক্সট্রার বাংলাদেশ। এক পাতিল গরম পানি বসিয়ে তার দিকে পোষ তাকালো 2 সেকেন্ড। ধৈর্যে কুলালো না তার। ইনস্ট্যান্ট নুডলস তাতে ঢেলে ভাঙা পা নিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে চামচ নাড়ছিল আর মুখে বিড়বিড় করে গাইছিল, বন্ধু আমার রসিয়া, দিলের ভিত্তে কষিয়া, হেব্বি একটা গান বানাইছে। ও বন্ধু, আহা বন্ধু, কই তুমি বন্ধু গো। সারা বাড়ি তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু রান্নাঘরের বাইরে লাইট জ্বলছে। আলো চোখে বিচ্ছিল বিধায় পৌষ রান্নাঘরের লাইটও জ্বালায়নি। সেজো চাচা তখন রান্নাঘর থেকে সেজো চাচা তখন ঘর থেকে বেরিয়েছেন। হেমন্ত ফোন দিয়ে বলল তারা আসছে। এই ঘুটঘুটে অন্ধকারে হালকা আলোয় রান্নাঘরে এমন অদ্ভুত জিনিস নড়তে দেখে সেজো চাচার শরীরটা ঝাড়া দিয়ে উঠল। ভূত কিনা ভাবতে ভাবতে আচমকায় পোষ তখন গানের তালে একটু নাচতে গিয়ে ভাঙা পা নিয়ে কাঁথা দিয়ে পেঁচিয়ে ধপাস করে পড়ল মেঝেতে। সেজো চাচা জোরে চিৎকার করে ডেকে উঠলেন, ওরে আল্লাহ গো, পোষ পোষ, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এরপর কি? হায় হায়, ওরে পোষ, কই গেলি তুই?
লুঙ্গি তুলে সেজো চাচা এক দৌড়ে দোতলায় উঠে গেলেন। সেজো চাচার কণ্ঠে আতঙ্কে উঠে পোষ নিজেই। কোমরে যথেষ্ট ব্যথা পেয়েছে ও। কোনো মতো উঠে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে দরজা খুললো। কখন থেকে বাজছে। বাড়ির সকলে হুড়মুড়িয়ে ঢুকলো। তারা বাইরে থেকে সেজো চাচার গলা শুনেছে। সকলের চোখে মুখে প্রশ্নোত্তর চাহনি। পোষ ধপাস করে সোফায় বসলো। পিহা সহ চৈত্র তাড়াতাড়ি করে ধরতেই পোষ দাঁত মুখ খিচিয়ে বলে উঠলো, যা সর সামনে থেকে। ধমকে দুটা সরতেই হেমন্ত এগিয়ে এলো। পোষ মুখ ঘুরিয়ে রাখলো। বড় চাচা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, চিৎকার দিল কে? সেজ চাচি এতগুলো মানুষের মাঝে সন্দিহান কণ্ঠে বলে উঠল, কোন বেটা ছেলে তুই ঘরে ঢুকালি রে? আমি স্পষ্ট শুনেছি, সবাই শুনেছে। হেমন্ত সহ জ্যৈষ্ঠ আর চৈত্র চোখ গরম করে তাকালেও পোষ গা কাঁপিয়ে হেসে উঠল। হাসতে হাসতে বলল, নতুন জুটিয়েছে সেজ চাচি, তোমাদের গলা শুনে সাত দিয়ে পালালো বলে। যাও যাও গিয়ে ধরো পোষ। হেমন্তর ধমকে পোষ উঠে দাঁড়ালো। খোঁড়াতে খোঁড়াতে রান্নাঘরে ঢুকলো। নুডলস বাটিতে ঢেলে কাঁথাটাও তুলে হাঁটা দিল নিজের ঘরে। পেছনে অতগুলো মানুষ তখনও দাঁড়িয়ে। পোষ যখন যাচ্ছিল তখন ওই সেজো চাচা উপর থেকে নামতে নামতে পোষকে দেখে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, কিরে কই ছিলি তুই? তোমার বউয়ের ভাষায় যদি উত্তর দিই তাহলে প্রেমিক নিয়ে রং ঢং করছিলাম। কাউকে পরোয়া না করে পোষ রুমে চলে গেল। সেজো চাচা নিচে আসতেই দেখলেন বাড়ির তিন ছেলে রাগে হাত মুঠ করে আছে। তিনি কিছু বলার আগে ছোট চাচা প্রশ্ন করলেন, ভাইজান আপনি চিৎকার দিয়েছিলেন দেব না? পাকের ঘরে ভূত ছিল, নাচতে নাচতে আমাকে ধরতে আসছিল। ভূত শুনে ইনিমিনি লাফিয়ে উঠল। এদিকে সকলের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। হেমন্ত শুধু শক্ত চোয়ালে বলল, সংযত হন সবাই, না হয় আমি খারাপ হতে বাধ্য হব। পোষ গপ গপ করে গরম গরম নুডলস গিলছে। আদিত্যকে কাল ক্যাম্পাসে ধরতেই হবে। ওই চোখ দুটোর মালিক কে ছিল? পোষ তাকে আগেও দেখেছে, তবে ততটা গভীর ভাবে না। সে যে তালুকদার বাড়ির কেউ তা তো পোষ জানে। তাই তো চোখ দুটো ঠিক সম্রাটের মতো, তীক্ষ্ণ বাজ পাখির ন্যায়। ইনিমিনি দৌড়ে রুমে ঢুকে খাটে উঠলো একদম। পোষের দুই পাশে বসলো। তুতলে তুতলে বলল, আপা ভূত। যা ফোট। আপা কি খাও? তোর বাপের মাথা। আমাকেও দাও বাপের মাথা, ছি ছি, কি দিন কাল এলো। পোলাপান নিজের বাপ চাচাদের মাথা খেতে চায়, নে হা কর। চামচে পেঁচিয়ে দুই বোনকে মুখে তুলে খাওয়ালো পোষ। হেমন্ত সহ বাকিরাও তখন সিরিয়াল ধরে দরজায় দাঁড়িয়ে। ইনিমিনি বাদে বাকি সবার উপর রেগে বোমা হয়ে আছে পোষ। আদিত্য, এই আদিত্য। পেছন থেকে ডাকতে ডাকতে পোষ দৌড়ে আসার চেষ্টা করছে, কিন্তু পায়ের অবস্থা ততটা ভালো না বিধায় দৌড়টা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না। দূরত্ব বেশি হয় আদিত্য ডাকটা শোনেনি। পোষ দাঁত খিটমিট করতে করতে এগিয়ে আসছে। এক প্রকার খোঁড়াচ্ছেও। পোষ তাড়াহুড়া যেতে যেতে গোয়ালির গালির ঝড় উঠলো বিড় করে। আদিত্য বাইকে উঠবে এমন সময় অদ্ভুত কিছু বাক্য কর্ণগোচর হলো। সঙ্গে সঙ্গে পা দুটো থেমে গেল ওর। চামচিকা একটা, সজারুর কাটা গায়ে নিয়ে ঘোরে, কানের ভিতর চিকা ঢুকেছে তোমার। ভাঙা পা নিয়ে পথটুকু আসতে ভালোই কষ্টত গেল। আদিত্যর মুখে সামান্য অবাকতা। পেছনে না ঘুরে সে বুঝলো এহেন বাক্যলাপ কেই বা করতে পারে। পৌষের দিকে তাকাতেই দেখা মিলল রাগে গজগজ করা এক মুখাবয়। আদিত্য কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে পুষি? আর তুমি এভাবে ভাঙা পা নিয়ে ভার্সিটিতে বা কেন এসেছো? আলগা পিরিত পরশু হবে আদিত্য। এখনোই আমার সাথে গাছতলা চলো। গাছতলায়? আদিত্য দুষ্টুমি করে হাসা মাত্রই পোষ দিল এক খ্যাকানি। ব্যাস, আদিত্য শান্ত সভ্য হয়ে ওর পেছনে হাঁটা দিল। পোষের পেছনে। সময়টা দুপুর দুটো। আজ ভ্যাপসা এক গরম। টানা 4 দিন বৃষ্টি গেল। সারাটা দিন রাত চুপচাপ ফোঁটা আকাশ থেকে পড়েছে অবিরত, ক্লান্তিহীন ভাবে। আজও আকাশটা মেঘের দখলে, কিন্তু সাময়িক জোর খাটাতে সূর্য উকি ঝুঁকে দিচ্ছে। মেঘ, সূর্য আর বৃষ্টির এক শব্দহীন দ্বন্দ্বের ফলাফল এই ভ্যাপসা গরম। শরীর কেমন কিরমির করে ওঠে। আপাতত হালকা বাতাস ছেড়েছে। প্রকৃতির আবার মায়া মহব্বত বেশি। দয়ার ভান্ডার খুলে এই বাতাসের আগমন। পোষ তাকিয়ে আছে আদিত্যর পানে। আদিত্য ঘন ঘন ঢোক গিলছে। কপালে বেছে বুঝে এক বান্ধবী জুটিয়েছিল। নাম তার পোষরাত। ভারিক্কি নামটাকে হালকা করতে পুষিটাকে আদিত্য। এ নিয়েও ঝামেলা কম হয় না। পোষ প্রায়শই ক্ষেপে যায়। শত্রু হিসেবে তাদের বন্ধুত্ব। খুঁটিটা মজবুত বটে, না হয় এতদিন টিকে থাকতো না। পোষ জহুরি চোখে তাকিয়ে আছে দেখে আদিত্য জিজ্ঞেস করলো, কি হয়েছে বললে না? কি হবে? হওয়ার বাকি আছে কিছু? সারা জীবনটাই ভাঙাচোরা ছিল, এখন মরার উপর খাড়ার এই পা। ভেঙে বসে আছি।
মাথায় আমার মহাভারত চলে, চিন্তায় চিন্তায় খেতে পারি না। একধানে এতগুলো কথা বলে পৌষের মনে হলো চা খাওয়া দরকার। আদিত্য দিকে তাকাতে আদিত্য বলে উঠলো, আসছি আমি, এখানেই বস বোন, তোর তোর করো না। নিজের ব্যাগটা পৌষের কাছে রেখে আদিত্য ছুটলো চা আনতে। এটা পৌষের বিশেষ এক রোগ, দুপুরে নাকি ওর চায়ের নেশা জাগে। এই নেশা সচরাচর জাগে না, যখন ও খুব চিন্তায় থাকে তখন জাগে। এই যে এখন পৌষ চিন্তিত, ভীষণ চিন্তিত। সম্রাট চেয়ারম্যানের মতো চৌকলা ওই পুরুষটা আসলে কে? তার সাথে আদিত্যের বা কিসের সম্পর্ক যে আদিত্য তার পেছনে সেদিন দাঁড়িয়েছিল আর ভোট চাইলো? পৌষের হাত পৌঁছালো গাছের শিকড়ে, টেনে কতকগুলো ঝাল বাকল তুললো। হাত পা ওর স্থির থাকতে চায় না। আদিত্য ফিরল 2 কাপ চা নিয়ে। পোষ লম্বা এক চুবুক দিয়ে প্রশ্নের বান ছুড়ল। আদিত্যর মনে হচ্ছে এগুলো সব বিষে ভরা বান, তাই তো পৌষের চোখগুলো ওকে খোঁচাচ্ছে। প্রথমেই সরাসরি পোষ প্রশ্ন করলো, ওই দিন কে ছিল তোমার সাথে যে আমার হাতে পোস্টার দিল আর ভোট চাইলো? কে সে? আমার মেজো চাচ্চু। ওনার চোখ সম্রাট চেয়ারম্যানের মতো। আমি ভুল নই, এটা তুমি জানো। আদিত্য চায়ে চুমুক দিয়ে বলল, ভুল কেন হবে? মেজো চাচ্চুর চোখ অনেকটাই বড় চাচ্চুর মতো। পোষ চোখ গরম করে তাকালো, পায়ের চপ্পল হাতে তুলতে যাবে, তার আগে আদিত্য ধেই ধেই করে বলে উঠলো, জুতা খুলছো কেন পুষি? মারবে নাকি? পোষ জুতাটা খুলে পা গুটিয়ে ভাঁজ করলো, সামান্য তালু চুলকালো। আদিত্য শান্ত হলো। পোষ মুখটায় মাত্রায় অতিরিক্ত জিজ্ঞাসা ভাব ও পুনরায় বলল, কয় চাচা তোমার? 3 জন। বাবা তুরাগ তালুকদার সবচাইতে বড়। তাহলে বড় চাচ্চুকে? সম্রাট চাচ্চু। পৌষের মুখে চা ছিটকে এলো আদিত্যর গায়ে, সাথে সাথে মুখ দিয়ে বের হলো, কি? আদিত্য নিজের এত শখের শার্টটার দিকে একবার তাকালো, অতঃপর পৌষের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, তুমি জানতে না? তোমার দাদা কয় বিয়ে করেছে? আদিত্য একটু ভেবে উত্তর দিল, দুটো, কিন্তু সঠিক বলতে পারছি না। হঠাৎই প্রশ্ন, সম্রাট তোমার সৎ চাচা? আরে না না, আব্বুর আপন চাচাতো ভাই। ভাইদের মধ্যে সবচাইতে বড় তো সম্রাট চাচ্চুই। পোষ পিটপিট করে তাকালো, বলল, আচ্ছা আচ্ছা, কিন্তু ওকে থামিয়ে আদিত্য বলল, কিন্তু কি? মেজো চাচু কেন সম্রাট চাচ্চুর মতো চোখ পেল, এটা জিজ্ঞেস করবে? এর উত্তর দিতে আমাকে বিজ্ঞান ঝাড়তে হবে। ঝাড়বো? জেনেটিক নিয়ে আইডিয়া আছে, কষিয়ে একটা মারবো। আমি কি মূর্খ? যাক তাহলে, চাচাতো ভাইদের চোখের মিল থাকতেই পারে, এটা স্বাভাবিক। কাল তোমার মেজো চাচু, নাম কি ওনার? তৌসিফ তালুকদার। ও হ্যাঁ, মনে পড়লো, শুনেছিলাম আগে। কথা হলো, উনি যেই পোস্টার দিল, যার নামে ভোট দিতে বলল, সে তো বিপরীত দলের। সম্রাট চেয়ারম্যানের দল তো এটা না। নাকি তোমার বাপ চাচা পাল্টি খেলো সুবিধা বুঝে নিতে? আদিত্য একটু মাথা ঝুঁকালো, ফিস ফিস করে বলল, এটার উত্তর মেজো চাচ্চুই ভালো দিতে পারবে, তুমি তাকে জিজ্ঞেস করে দেখতে পারো। আশ্চর্য, আমার ঠেকা। তাহলে এতক্ষণ যে বললে কিউরিসিটি, বাংলা অনুবাদ ঝাড়বো? আদিত্য সহপোষ হেসে ফেলল। হাসতে হাসতে আদিত্য বলল, মেজো চাচ্চু এবার নিজেই দায়িত্ব নিয়েছেন বিপরীত দল জিতিয়ে দিবেন। কারণ এর পিছনে অসংখ্য। একটা কারণ আমি জানি। পৌষের চোখ উৎসাহী। আদিত্য তা বুঝে বলল, উমায়ের এলাকার পাতি নেতাগুলোকে পকেট ভারী করে দিয়েছিল। যখন যা চেয়েছে সব দিয়েছে, কিন্তু গত নির্বাচনে ভোট পেয়েছে অতি নগণ্য। ওদের দলে তেমন কোনো ছেলেপেলে ছিলই না। ওমায়ের শিকদার কিন্তু স্কুলের কক্ষে ভোটের পর আসিফকে আটকে রেখেছিল। সবার সামনে নাকি গালিগালাজ করে চড় দিয়েছিল। ঈদের জন্য পাঠানো সেই সেমাই সহ বাকি রিলিফের মালপত্র সব গায়েব করে দিত। সব শুনে উমায়ের শিকদার আর জয়নাল খেপেছিল। আসিফকে ধমকে বলেছিল দল থেকে বের করবে। এজন্য মেজো চাচ্চু এবার নিজে ওদের জিতিয়ে দিবে, যাতে ওরা বুঝে ওরা নিজেরা যা না করতে পারবে তা একা তালুকদারই করতে পারবে। বুঝলে কিছু? বুঝলাম। একটু থেমে পোষ বলল, আসিফের হঠাৎ বাড়ি গাড়ি, তাহলে এইভাবেই হলো? তার বলতে, স্কুলের সামনে ড্যাগ ভরে বিরিয়ানি বিক্রি করতো, এখনো বিয়ে করলো না। পোষ ক্ষুদ্র ঢোক গিলল। আসিফের জন্য তার সম্বন্ধ এসেছিল, ওই গলির একজন দিয়ে প্রস্তাব পাঠিয়েছিল। পোষ ভাবলেই গা কেমন কাটা দিয়ে ওঠে। আসিফের বয়স না হলেও 40 ছুঁয়েছে, তার উপর কেমন একটা দেখা যায় ওকে। ফর্সা মানে কি শুধু সুন্দর? কি ভাবছো? আদিত্যের প্রশ্নে পোষ হকচকালো, উত্তর করলো না, শুধু বলল, তোমার মেজো চাচ্চুর কেরামতি দেখবো ভোটের দিন। আদিত্য হাসতে হাসতে বলল, চোখ খুলে দেখিও। বহুত টিনডিং টিনডিং করছো, যাও বাড়ি যাও, হুস হুস। কাজ হাসিল হতে এ কথা বলো তুমি? পোষ মুখ বাঁকিয়ে ভেঙালো, সেভাবেই বলল, উপকারের কোন বাড়ি? ধরে আনো জুতো মারি।
আদিত্য চোখ টেরা করে বলল, খাঁটি কথা বলেছ। আমি এবার খাঁটি কথা ছাড়া কিছু করি না। পোষ উঠে দাঁড়ালো। বহুত ভংচং চলল আজ। মাথায় কিছু কথা ঘুরপ্যাচ তার এখনো খাচ্ছে। পাটান করার চেষ্টা করতে করতে বলল, তোমার ছোট চাচ্চু আজ তালুকদার বাড়ি প্রত্যাহার করা না হয়, এত চাপ কেন? একেবারে নিও না। তোমাদের বংশের লাল বাত্তি নীল বাত্তি আমি দেখেই ছাড়বো। শালারা তো প্যাচ থাকে। আশ্চর্য। খোঁড়াতে খোঁড়াতে পোষ যেতে নিলে আদিত্য সাহায্য করতে চাইলো, কিন্তু লাভ হলো না। পোষ কখনোই ওর সাথে যাবে না। ক্ষুদ্র শ্বাস ফেলে সামনের দিকে হাঁটা ধরলো। এলাকা জুড়ে পোস্টার। যেখানে এই এলাকার সকলে তালুকদার বাড়ির ভক্ত, সেখানে সরাসরি প্রচার চলছে বিপরীত দলের। তাও কিনা তালুকদার বাড়ি থেকে এই কাজ করা হচ্ছে। তৌসিফ নিজে বাড়ি বাড়ি গিয়েছে। পোস্টারগুলো চোখের সামনে টাঙানো। সম্রাট চেয়ারম্যানের ভক্তকুল তখন মনে মনে ভীষণ ক্ষেপে গেল, কিন্তু জোর গলায় কি বা বলবে। সম্রাট চেয়ারম্যানের আপন চাচাতো ভাই তৌসিফ। সম্রাট নিজে তৌসিফকে নেতৃত্ব দেওয়া শিখিয়েছে। বড় ভাইয়ের হাত ধরে আজ তালুকদার বাড়ির ছেলেরা এত দূর। কিছু নেতাকর্মী যারা তৌসিফের বাবা চাচা থাকাকালীন সময় থেকে আছে, তাদের মধ্যে থেকে দুই চারজন উপস্থিত হলো সম্রাটের মায়ের নিকট। তহমিনা তাদের বাইরের ঘরে বসতে বলে নিজে গেল মায়ের কাছে। নামাজের পার্টিতে তখন থম ধরে ইবাদতে মশগুল সম্রাটের মা সাহারা। তহমিনা অপেক্ষা করলো না। ও জানে আম্মা এখন উঠবে না। তহমিনা নিজেই মাথায় বড় ঘোমটা দিয়ে বেরিয়ে এলো। কাজের মেয়েকে গম্ভীর কণ্ঠে বলল, ওনাদের নাস্তার ব্যবস্থা করো। মেয়েটা যেতেই নিজের মুখে আরেকটু ভারী কি ভাব আনে তাহমিনা। পরনে তার মাখনের মতো রঙের থ্রি পিস। চোখ মুখের দুতেই যেন চিৎকার করে জানান দিচ্ছে সে শমশের চেয়ারম্যানের মেয়ে, সম্রাটের আপন বোন। মধ্য বয়স্ক বয়স্ক পুরুষ বসা চার পাঁচজন। তাহমিনা তাদের থেকে ছোট, অথচ এই মেয়েটার চাল চলন কথার ভঙ্গি সবকিছুতেই যেন রাজকীয়তা। ফুল হাতার বাইরে শুধু চিকন হাতের কবজিটুকু দেখা যাচ্ছে। হাতের শিরাগুলো তখন আফসা দেখা যাচ্ছে। না চাইতেও তারাই প্রথমে সালাম দিয়ে ফেললো। তাহমিনা হেঁটে আসতে আসতে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম চাচা। আসসালামু আলাইকুম। তারাও জবাব দিলেন। তাহমিনার চোয়াল শক্ত। মানুষের চোখ পড়ার মতো এক ঐশ্বরিক ক্ষমতা তার আছে। এটা যে সাধারণ কুশলাদি করতে আসেনি তা তো বোঝাই যাচ্ছে। তাহমিদা ভারাক্কি স্বরে জিজ্ঞেস করে, হঠাৎ আপনারা চাচা যান? আব্বা চলে যাওয়ার পর তো এমুখো হন না ততটা। তোমার আব্বা ছিল আমাদের সহচর। এলাকাটাতে তিনি নিজ হাতে শক্ত একটা অবস্থান দিয়েছিল। সম্রাট তারই পদচিহ্ন অনুসরণ করে ক্ষমতাটা আরো শক্তপোক্ত করেছে। তোমাদের তালুকদার বাড়ির ভরসায় কতগুলো মানুষ তাকিয়ে থাকে। যেই ক্ষমতা এতগুলো যুগ ধরে টিকিয়ে রেখেছে এতগুলো প্রজন্ম, সেই ক্ষমতা নিয়ে তোমার চাচাতো ভাইরা যা করছে তা কতটুকু ঠিক? বিপক্ষের হয়ে যেভাবে ভোট চাইছে মানুষ না দিয়ে পারবে বলো? তালুকদার বাড়ির নুন সবার পেটে, নেমো খারাম তো আর কেউ না। আমার চাচাতো ভাইরা যখন পলাতক ছিল তখন যে টানা কয়েকবার ওদের বাড়ি হামলা হয়েছিল, মনে আছে চাচা? একজন উত্তর করলো, হ্যাঁ, মনে না থাকার মতো তো কথা না। জি চাচা যান, ভুলবার মতো না। আব্বা নিজ হাতে পেলে পুষে আমাদের ওই দারোয়ানটাকে বড় করেছিলেন। সেই দারোয়ানকে গলা কেটে হত্যা করা হয়েছিল চাচা। লাশ দেখেছিলেন? নীরবে মাথা নাড়লো সকলে। কি বিভৎস সেই স্মৃতি। বৃষ্টির সেই রাতে দারোয়ানের গলা কেটে হামলা দিয়েছিল দস্যুরা তালুকদার বাড়ি, অথচ তারা ছিল এই বিপরীত দল। সকলে জানতো। তাদের মুখ সবার চেনা। সেই হত্যাকারী এখনো মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, অথচ ইতিহাস থেকে যেন মুছেই গেছে কত শত বীরত্বের গাথা। তাহমিনা আবারও বললেন, প্রতিমন্ত্রী ওই বাড়ি আসতে চেয়েছিল, তুরাগ না করেছিল। বাড়ি না এনে 5 স্টার হোটেলে গিয়েছিল তুরাগ। ও বাড়িতে ফেরার জন্য মাত্র গাড়িতে উঠেছিল, তার আগেই বাড়িতে পুলিশ। কথা জানেন চাচা যান? তাদের চোখে যেন উত্তর দিল, তারা জানে। এই ঘটনার পরে তৌসিফ তুহিন বাড়ি ছাড়া ছিল কতগুলো দিন। তহমিনা এবার শক্ত মুখে বলল, আমাদের নুন খাওয়া সেই এলাকাবাসী সেদিন আসেনি খোঁজ নিতে। আজ যখন বিপক্ষের হয়ে কাজ করছে তখন ছুটে এলেন। সেদিন কোথায় ছিলেন চাচা? কোথায় ছিল দলের প্রতি এই মায়া মহব্বত? তালুকদাররা রক্ত দিতে ভয় পায় না চাচা যান। রক্ত আমরা রঙের মতোই দেখি। ছোটবেলায় যখন আপনাদের বাচ্চারা লাল রং বেলুন দেখে শিখতো, তালুকদারের সন্তানরা শিখতো বাপ চাচা ভাইদের রক্ত দেখে। সুতরাং আসতে পারেন, চা তো শেষই। উঠি আজ তাহলে চাচা যান। আসসালামু আলাইকুম। এক বাঘিনী যেন উঠে ভেতরের ঘরে চলে গেল। আভিজাত্য তখন চুইয়ে চুইয়ে পড়ছে। তারা যেন সেই বাঘিনীর থাবা থেকে বেঁচে উঠলেন। মুখ কালো করে বের হলেন সকলে।
হয়তো কাজের মেয়েদের মুখে শুনেছিলেন চাচাতো ভাই বোনদের সম্পর্ক ততটা মজবুত না, কিন্তু তাহমিনার যেভাবে চাচাতো ভাইদের নামে একটু কথা শুনেই খোলস ছাড়লো। আর কিছু বললে যে এই মেয়ে গলা চেপে ধরতো তার নিশ্চিত। তাহমিনা ফিরে এসে দেখলো সাহারার নামাজ শেষ। মায়ের খাটে উঠে জানালা দিয়ে তাকালো। বাড়ির পেছন দেখা যাচ্ছে, অগভীর এক জঙ্গল। তাহমিনা সেদিকটায় তাকালো। আকাশটা আবছা আজ, মায়ের ঘুমানোর সময় এটা। সাহারা ঘুমাতেই তাহমিনা উঠে এলো। মুখের উপর ঘোমটা টেনে আর একটু দীর্ঘ করে রাতের অন্ধকারে বেরিয়ে এলো বাড়ির পেছনে। একবার অবশ্য তাকালো তৌসিফদের বাড়ির দিকে। সেখানটায় অন্ধকার, কিন্তু আলোকসজ্জার দাপটে তা বসা মুশকিল। তাহমিনা ধীর পায়ে হেঁটে হেঁটে ভেতরের দিকে ঢুকছে, হাতে একটা টর্চ। আর একটু সামনেই সম্রাটের বাগান বাড়ি, তার সামনে ছোট একটা পুকুর। তহমিনা লাইট দিতেই শান্ত চোখে তাকিয়ে রইল সেখানটায়। এই পুকুরের পানি অস্বচ্ছ, ঘোলাটে। এখানে সম্রাট মাগুর মাছ চাষ করেছিল। অস্ট্রেলিয়ার মাগুরগুলোকে বাড়িতে আনা সব মুরগির চামড়া খাওয়ানো হয়। ওরা আবার এসব ততটা পছন্দ করে না। যেই মুখে একবার মানুষের গোস্তের স্বাদ পেয়েছে, সেই মুখে কি আর মুরগির চামড়া রুচবে? তাহমিনা আরেকটু সামনে গেল। কাটা গাছগুলোর ভেতরে রাখা বিশাল বড় 2000 লিটারের নীলরঙা ড্রাম। তাহমিনা কাটা পেরিয়ে সেখানে গিয়ে টর্চের মুখ নিয়ে ড্রামের ঢাকনা খুলে ভেতরে উকি দিল। তার চোখে মুখে সন্তুষ্টি স্পষ্ট। আশেপাশে তাকিয়ে ফেরত যেতে যেতে তাহমিনা ধ্যানহীন ভাবে আওড়ালো। পৃথিবীর মায়া সবচাইতে নিকৃষ্ট মায়া। না আছে বেঁচে শান্তি, আর না আছে মরে শান্তি। সারাক্ষণ শুধু বাঁচা মরার মাঝে লড়াই তার। চাইতে উত্তম কেউ তার জানটা টেনে বের করুক, সে অন্তত মুক্ত হোক। কোথায় ছিলেন আপনি সারা রাত? তুহিন উত্তর করে না, টলমলে পায়ে ভেতরে ঢুকলো। পলক আগায় না, দরজাটা ধরে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে নিজেকে অতিরিক্ত একটা জঞ্জাল মনে হয় তার। এই যে তুহিন ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেল, কেন গেল? তার দৃষ্টিতে পলকের অবস্থানটা ঠিক কোথায় পলক বোঝে না। ধপাস করে শব্দ হতেই চমকালো পলক, বুঝলো তুহিন পড়ে গিয়েছে। দরজা আটকে ততস্থ পায়ে এগিয়ে এলো ঘরে। অন্ধকার ঘর, তুহিন হয়তো বাতি জ্বালাতে পারেনি। সুইচ চাপ দিতে হলদেটে আলোয় ঝকঝকে দেখালো ঘরটাকে। পলক তাড়াতাড়ি বাথরুমের দিকে দৌড়ে গেল। উপুর হয়ে বেসিনে মুখ দিয়ে পড়ে আছে তুহিন। গোটা মুখটা ওর বেসিনে, নিশ্চিত বমি করতে করতে এখানেই ঘুমিয়েছে। পলক পলকহীন চোখে তাকিয়ে রয়। রন্ধে রন্ধে তখন তার বিষ ছড়ায়। চারপাশে বিষাক্ততায় ঘিরে যায়। নিজে ঢুকে তুহিনকে সামলাতে সামলাতে কিছুটা বেকায়দায় পড়ে। এই শক্ত দেহ টানার শক্তি তার ততটা নেই। পানি ছেড়ে তুহিনের মুখ ধোয়াতেই কিছুটা নড়ে চড়ে ওঠে ও। পলক আস্তে করে শুধু বলে, শান্ত থাকুন। তোর বোন একটা সাপ। নিজের আপন বড় বোনকে নিয়ে শোনা এতটা বাজে মন্তব্যে পলক সামান্য রাগ দেখালো না। না ছাড়লো তুহিনকে। উত্তরে ছোট করে বলল, আপনার ভাইও। এর পুরুষবাচক আর বললাম না। তুমি বাইরে যাও, আমি একাই পারবো। পলক কোনো কথা বলে ছেড়ে দিল। বেরিয়ে এলো বাইরে। একেবারে ঘর থেকে বের হয়ে সোজা রান্নাঘরে আসতেই দেখলো কিছু ময়লা হাঁড়ি পাতিল রাখা। চট করে মাথাটা ধরে গেল ওর। মারি শক্ত করে দ্রুত কদমে ফেলে গেল কাজের মেয়ের ঘরে। ওখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্যামলা দেখতে মেয়েটা। ঘুমন্ত মেয়েটার চুলে থাবা বসালো পলক। ঘুম থাকার প্রাথমিকভাবে না বুঝলেও পরক্ষণে মেয়েটা গুমড়ে ওঠে, কেঁদে ফেলে শব্দ করে। হিসিয়ে তেড়ে ওঠে পলক। এই চুপ, একদম চুপ। মামি মামি ব্যথা পাইতেছি, ছেড়ে দেন, ভাষা ঠিক কর। বলেই চুলটা আরেকটু টেনে ধরে পলক। মেয়েটা ছটফটিয়ে ওঠে। ব্যথায় তার সদ্য জাগৃত মস্তিষ্ক টনটন করছে। কোনো মতো তুতলাতে বলল, ব্যথা পাচ্ছি মামি, ছেড়ে দেন দয়া করে। আমি ছেড়ে দিই আর তুই পড়ে পড়ে ঘুমা, তাই না? রান্নাঘর নোংরা কেন? রাতে তুই পরিষ্কার করলি না কেন? ওগুলো তো বুয়া। পলক ওকে বলতে দিল না, টেনে হিচড়ে রান্নাঘরে নিল। ফিনফিনে দেহটা ঠক ঠক করে কাঁপছে। এক প্রকার ওকে ছুঁড়ে ফেললো পলক। আঙ্গুল দিয়ে পাতিল দেখিয়ে বলল, এখন ওই পরিষ্কার কর। মেয়েটার সম্পূর্ণ কায়া কম্পমান। কাপা কাপা হাতে এগিয়ে যেতে ওর গায়ে ধাক্কা খেয়ে একটা কাপ পড়লো নিচে। অভাগে যেখানে যায় সমুদ্র শুকিয়ে যায়, কথাটা যেন পই পই করে ফেলে গেল। মেয়েটা থম মেরে দাঁড়িয়ে যাওয়া মাত্রই পলক যেন চিতার বেগে হামলে পড়ে। গালে দুটো চটকানা খেতে গ্রাম্য ভাষায় চিৎকার করে কেঁদে ওঠে কিশোরী। নিজের মৃত আর মা বাবাকে ডেকে করুণ স্বরে বলে। মাঝে মধ্যে দাদিকেও ডাকে। পলক হাতের কাছে বেলুন পেতে ওটা দিয়ে প্রহার করলো ওর পিঠে। নিজের সবটুকু রাগ উগরে দিল ছোট্ট জানটার উপর। পলকের এই রূপ কেউ দেখেনি কখনোই না। বরাবরই এক শান্ত ঠান্ডা মিষ্টি দেখতে মেয়ে পলক।
অত্যাচারী অমানসিক রূপটা তার মাঝে জাগ্রত হয় মাঝে মধ্যে, ক্ষেত্র বিশেষে। হঠাৎ পলকের হাতটা ধরে কেউ আটকালো, নিমিষে খান খান হলো পলকের সেই দত্ত রূপ। শান্ত কোমল এক নারীতে পরিণত হলো সে, মুখের সেই কঠিন ভাবখানা উড়ে গিয়ে ঠাঁই নিল নমনীয়তা, স্নেহ, মায়া। তুহিন দেখলো ফ্লোরে শুয়ে থাকা কাজের মেয়েটাকে। পলককে কিছু জিজ্ঞেস করলো না, বরং পলক কি নিজে জিজ্ঞেস করে, খাবেন এখন? হোক। পলক শান্ত পায়ে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা খাবার ওভেনে দিয়ে গরম করে। তুহিন দুই পায়ের তালুতে ভর দিয়ে বসে। তার সামনে কলি কাঁদছে, ময়লার গায়ের রং, অথচ মুখটায় ছিটে ফোটা মায়া আছে। গরম সুন্দর মুখটার। মা মারা গিয়েছে ছোটবেলায়, একটা বোন আছে ওর ছোট। বাবা দ্বিতীয় বিয়ে করার পর সেখানেও মেয়ে। দাদি ভিক্ষা করে, রনিকে কাজের মেয়ে খুঁজতে বলায় ও খুঁজে এনেছে ওকে। বাজার ছাড়িয়ে মসজিদের পাশে হক বাড়ির ভাড়াটে কলোনিতে থাকে। তুহিন গম্ভীর কণ্ঠে ডাকে, কলি। মেয়েটা এতক্ষণ কাঁদছিল, তাই বোঝেনি তুহিন এসেছে। ওকে সামনে দেখেই শব্দ করে কেঁদে ওঠে। তুহিন একই ভঙ্গিতে বলে, উঠে ঘরে যা, সকাল হোক ডাক্তার আসবে। মামা মামি মেরেছে, আমি বাড়ি যাব মামা, আমাকে বাড়ি যেতে দিন। কলি উঠে বসেছে। তুহিনের শান্ত মুখটা অশান্ত হলো। দাঁত চিবিয়ে বলে উঠলো, এই কুত্তার বাচ্চা, ঘরে যা। কলির দেহটা কাঁপছে, তাকে এখানে যে কোনো দিন মেরে ফেলবে পলক। উঠে দাঁড়ালো পলক, পেছনে ফিরে দেখলো টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছে পলক, ঠিক একজন দায়িত্বশীল প্রেমময় স্ত্রীর ন্যায়। মনটা ভালো হলো তুহিনের। ও যেতে নিলে পেছন থেকে ফুপিয়ে কেঁদে কলি পুনরায় বলে, মামা আব্বাকে আসতে বলেন না, বাড়ি যাব আমি। সবে মাত্র মনটা ঠিক হয়েছিল, যা বিগড়ে গেল তৎক্ষণাৎ। পেছন ঘুরে কেবিনেটের নিচে ড্রয়ার খুলে একটা চা পাতি বের করে তড়িৎ বেগে ধরে কলির ঘাড়ে, দাঁত খিচিয়ে বলে, আরেকবার বাড়ি যেতে চাইলে কল্লা ফেলে দিব, জানোয়ারের বাচ্চা, সোজা ঘুমাতে যা। ঘাট থেকে তুহিনের চাপাটি সরাতে না সরাতেই দৌড়ে ঘরে ঢুকে কলি। তুহিন খেতে বসার আগেই কাউকে ফোন দিল। পলকের চোখে মুখে কোনো ভাবাবেগ নেই। খেতে খেতে তুহিন বলল, তুমি খেয়েছো? আমি ডায়েটে আছি। লাভ কি জান, সেই মোটাই দেখাচ্ছে তোমাকে। পলক আঁতকে ওঠে, কম্পমান গলায় বলে, কিন্তু আমি তো চাটের বাইরে খাবার খাই না। ও কথা বলার সময় মুখ খুলতেই মুখে এক লোকমা খাবার ঢুকিয়ে দিল তুহিন। বাড়িতে বিয়ের রমরমা পরিবেশ। পৌষের পায়ে সামান্য ব্যথা আছে এখন, খুঁড়িয়ে হাঁটতে হয় না, কিন্তু একেবারে আগের মতো দৌড়াদৌড়িও ততটা করতে পারছে না। ড্রয়িং রুমে সভা বসেছে, হেমন্তর বিয়ের আলোচনা হচ্ছে। এই মাসে শুভ কাজটা সেরে ফেলার যথাযথ চেষ্টা করছে সকলে। সে আর বাড়ি থেকেও সমস্যা নেই, মেয়েকে তারা সুপাত্রের হাতে তুলে দিয়ে ওমরায় যাবেন। হেমন্ত বাপচাচাদের সাথে কথাবার্তা বলেছে। ওর দুই দিকে ইনি মিনি বসা, পায়ের উপর হাত দিয়ে। তার দুই পায়ে চৈত্র আর জ্যৈষ্ঠ। পিহা চৈত্রর ঘাড়ের পেছনে উকি দিয়ে আলোচনা শুনছে। পোষ বসা একদম মুখের সামনে, আধভাঙা পা দোলাচ্ছেও। মুখে একটু পর পর চানাচুর পুড়ছে। সকলে গভীর মনোযোগী হয়ে শুনছে সব। মেয়েকে 1.5 মহন কত দিবে, গয়নাগাটি সহ হাবিজাবি কিনতে হবে। মা চাচিদের উদ্দেশ্যে হেমন্ত বলল, শাড়ি গয়না সে আর পছন্দই কেনা হবে, বিয়ে তো একটাই, নিজের পছন্দের সব করো। কথাটা বোধহয় মা চাচিরা পছন্দ করলো না। সেজো চাচি বলে উঠলেন, মেয়ের আবার পছন্দ কিসের, জামাই বাড়ি থেকে যা দিবে তাতেই খুশি থাকবে। বিয়ে মেয়ের, পছন্দ তো তারই হবে সেজো চাচি। বউ আনছি আমি, তাকে যথাযথ সম্মান করার দায়িত্ব আমার। একটু থেমে বাবার দিকে তাকিয়ে বলল, গয়না মা চাচিরা কিনে ফেলুক, শাড়ি সহ বাকি সব পোষকে সাথে নিয়ে শ্রেয়াকে কিনে দিই। বড় চাচি ফট করে বললেন, পোষ যে কি করবে, ও বোঝে কিছু? বিয়ের আগে তো শ্রেয়াকে একা নিয়ে বের হওয়া মানায় না আম্মু, অন্য কাউকে নিয়ে যায়। ইনিমিনিকে নিয়ে যায় তাহলে। ইনিমিনি লাফিয়ে উঠলো খুশিতে, বাকিরা হক চকালো। দুই বোন আদরে আহ্লাদে হয়ে হেমন্তের গালে গাল ঘষছে। হেমন্ত দুই বোনকে কোলে নিয়ে বসে, ছোট ছোট দুটো পুতুল যেন এরা, দেখলেই আদর আদর লাগে। একসাথে যখন কথা বলে তখন আদুরে ভাবখানা টকবগিয়ে পারে। ছোট চাচি সকলের জন্য চা আনলেন। চা পান করতে করতে বড় চাচা বললেন, তাই করো, মেয়ে মানুষের কত কিছুই তো লাগে এখন। তোমার মা চাচিরা ততটা বুঝবেও না এখন, আর না বুঝবে তুমি নিজে। পোষ গেলে সেও কিছুটা স্বস্তি পাবে কেনাকাটা করতে। বাবার কথা পছন্দ হলো হেমন্তের। ছোট চাচা জানালেন, কাঠ কাল থেকে নিয়ে আস কাঠ কাল নিয়ে আসবে। সেজ ভাই ডেকোরেটরের সব কাজ দেখছে, আর জ্যৈষ্ঠ চৈত্র সাথে আছে, কেটারিং এর ঝামেলা হবে না। বাড়িতে অনেক বছর পর বিয়ে হচ্ছে, শেষ ছোট চাচার বিয়ে হলো। সকলেই অতি উৎসাহী বিয়েটা নিয়ে। পৌষের আর ভালো লাগলো না এই আলোচনা। চা হাতে নিয়েই
উঠে নিজের ঘরে ঢুকলো। বিছানায় বসে আলমারির কাপড় ভাঁজ থেকে বের করলো একটা ভাঁজ করা কাগজ। দরজাটা সামান্য চাপিয়ে খাটে বাবু সেজে বসে এক চুমুক চা খেলো। মুখে জোরপূর্বক কিছু মিছু লজ্জা ভাব এনে চার ভাঁজ করা কাগজটা খুললো। চোখের মনিতে তখন ভেসে ওঠে এক পুরুষ অবয়ব। প্রায় সময় পোষ একা থাকাকালীন সময় দেয় এই কাগজের টুকরোটাকে। এই জোয়ানের নামে যতই শুনে ততই মুগ্ধ হয় পোষ। এর কীর্তিকলাপ সব গুছিয়ে মনে রাখে পোষ। চোখটা বন্ধ করতে এক লাল রঙা গাড়ি ভেসে ওঠে পৌষের করেলা ই-30-এর ড্রাইভিং সিটে বসা এক তাগড়া পুরুষ, যার হাতের শিরাগুলো স্টিয়ারিং ঘোরানোর সাথে সাথে ফুলে ফেঁপে উঠছে। নিজেকেই নিজে প্রশ্ন করে পোষ, কে কে এই সম্রাট চেয়ারম্যান? উত্তরটা তার মন তাকে দিল স্বেচ্ছায়, এক বিস্তর কল্পনায়। সম্রাট বাসঙ্গে এক শার্টে লম্বাটে এক দেহ। সম্রাট ঝাঁকড়া চুলে ক্লিন শেভ করা এক তাগড়া যুবক, যার লাল রঙা গাড়িটা নিয়ে সে দাপিয়ে বেড়াতো সারা শহর। নায়ক মান্নার মতো মুখের সেই আদর, যাতে কত শত যুবতী ডুবে যেত, কত চোখে কাজল আঁকা হতো, কত ঠোঁট রঙিন হতো। দাপুটে সম্রাট তালুকদার শুধু নিজের দাপট নয়, বরং উজাড় করে দিয়েছে স্বয়ং নিজেকে, যার পেছনে থাকতো কত কত যুবক। কোমরে গুজে থাকা লাইসেন্স করা সেই পিস্তল হোক বা বাম হাতে থাকা সোনালি সোনার ঘড়ি, সবটাই যেন তার রাজকীয়তার বহিঃপ্রকাশ। উদাম গায়ে তখন লুঙ্গি পরে বাড়ির পুকুরে ডুব দেওয়া হয়, তখন আড়াল থেকে উকি দেয় একদল যুবতী। সম্রাট সে না মেদ পূর্ণ, আর নাই ফিনফিনে দেহের। সে হলো এক স্বপ্ন পুরুষ, যার চোখে তাকিয়ে কেউ কথা বলে না, যার কাছে কেউ হিসেব নিকেশ চায় না। নাম নয়, বরং আগা থেকে গোড়া পুরোটাই সে সম্রাট, এক অনবদ্য ভূমিকার সাক্ষী, এক অলিখিত অধ্যায়, এক জলজন্ত পুরুষ যে এক শ্রেণীর মানুষের একমাত্র আশার প্রদীপ। কারো চোখের অশ্রু ঝরানোর একমাত্র শব্দই তো সম্রাট, উপন্যাসের চিত্ররূপিত সম্রাট। শুধু বুঝি নাম? এই জলজান্ত পুরুষটার সবটুকু জুড়ে শুধু আভিজাত্য। যখন ঝাঁঝালো সেই সুগন্ধি মেখে রাস্তা দিয়ে যায়, তখন কত নারী যে লুকিয়ে সে ঘ্রাণ নেয় তার ইয়াত্তা নেই। এই প্রেমনগরের রাজপুত্র সে, ষোড়শী থেকে যুবতী সবার চোখের প্রেম সে। অষ্টাদশীর কাজল লেপটে যাওয়ার দোষে দোষী সে। দাপুটে তালুকদার সে, শমশের তালুকদারের যোগ্য পুত্র সম্রাট চেয়ারম্যান সে। পোষ কথাগুলো ভাবতে ভাবতে গুনগুন করে গান গায়। আমার পানে বায়ে বায়ে বাজে রে বাঁশি সুর, সে যে কাহারে চায় কাহারে ডাকে, কাহার তরে জাগে তার মধুর গুঞ্জন। চিরদিন তার আশেপাশে রহি, চেয়ে চেয়ে দেখি, ভাবি মনে মনে, সে কি জানে না? জানে। গানটা গাইতে গাইতে পোষ হাই হুতাশ করে আবারও গেয়ে উঠল। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি, কিন্তু তুমি নাই। ও বন্ধু তুমি কই কই রে, এই পান বুঝি যায় রে। বড় চাচি হুড়মুড় করে ভেতরে ঢুকতে কপাল কুঁচকে তাকালো পোষ। মেজাজে খারাপ হলো এক প্রকার। না চাইতেও জিজ্ঞেস করে, কিছু বলবে? হেমন্তকে বলবি তুই যাবি না, তোর পায়ে ব্যথা। কে বলল? আমার পা ফিট আছে, ফুটবলে দুটো লাথি দিয়ে দেখাবো। ফাজলামি করবি না পোষ, আমার ছেলের বিয়েটা ভাঙবি তুই? পোষ ঠান্ডা চায়ে চুমুক দিয়ে বলল, কেন? ভাঙলে কি তুমি কষ্ট পাবে? বলেই হেসে ফেললো। বড় চাচি বেজায় রেগে গেলেন, বলে উঠলেন, বেয়াদবি করবি না পোষ। তোর সাথে হেমন্ত বাইরে গেলে বউ রেখে তোকেই হাজার জিনিস কিনে দেবে। নতুন বউ এসব দেখে মানবে? ওর সাথে যাবি না তুই, খবরদার। পোষ এমন একটা মুখ করলো যেন খুব কষ্ট পেল। বড় চাচি তো এটাই ভাবলেন, কিন্তু তার ভাবনা চুরমার করে পোষ বলল, বিনিময়ে একটা কাজ করতে হবে। কি কাজ? বড় চাচি আগ্রহী চোখে তাকিয়ে। পোষ চা শেষ করে বলল, তোমার ছেলের বিয়েতে আমি কোনোভাবেই উপস্থিত হব না। বিয়ে তো দূর, কোনো অনুষ্ঠানেও না। পাগল তুই? হেমন্ত মানবে না, ও বিয়েই করবে না। সেটা তো আমি জানি না। বড় চাচি রেগে গেলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, বুঝি তো আমি, বুঝি না? আমার ছেলেটাকে চিপড়ে খাবি তুই, তোর মা ছিল। হেমু ভাই, হেমু ভাই। আচমকা পোষ এভাবে ডাকায় বড় চাবে চমকালেন। পোষকে কিছু বলার আগেই দৌড়ে হেমন্ত সহ 5 ভাই বোন ঢুকলো। পোষ হাতে নাতে চাচিকে ধরলো, বলল, বড় চাচি বললেন যাতে তোমার বউয়ের আশেপাশে না থাকে, মঞ্জুর করা হলো এই দাবি। হেমন্ত কপাল কুঁচকে তাকালো, বিরক্ত হয়ে মাকে বলে উঠল, তোমার মূল সমস্যাটা কোথায় আম্মু? বড় চাচি ইহকালেও ভাবেননি পোষ এমন করে উঠবে। এই মেয়ে একটা ইতর, এত কটু কথা, এত অপমান অপদস্থ করেন, তবু এই মেয়ে ভাঙে না। কিসের গড়া এই মেয়ে? কোন ধাতুর? এর গায়ে কি কোনো কথাই লাগে না? মানুষ এতটা শক্ত ধাঁচের কিভাবে হয়? পিহা কি
একটা মনে করে দৌড়ে গিয়ে বাবার কানে কানে ফিসফিস করে বলল, আম্মু আপাকে বিয়েতে থাকতে না বলেছে। হিমু ভাই রেগে গিয়েছে। বড় চেঁচা টগবগিয়ে উঠলেন। স্ত্রীর প্রতি বিরক্ত ভাব তার চোখে মুখে। এই মহিলা একটা তেরা। পৌষের ঘর থেকে গজব রুটে গেল হেমন্ত বিয়ে করবে না। বিষয়টা অবশ্য গুজব না, হেমন্তর মুখ দিয়ে কথাটা বেরিয়েছে। পৌষ পাত্তা দিল না কিছুতেই। ও বরং ভাই বোন নিয়ে ছাদে উঠেছে পাশের বাড়ির চালতা চুরি করতে। ছোট ছোট মাত্র ধরেছে। জ্যৈষ্ঠকে দিয়ে একটা বাসা নিয়ে তাতে পলিথিন বেঁধে রেলিং এর উপর দাঁড়ালো পোষ। চৈত্র আর জ্যৈষ্ঠ দুই দিক থেকে তাদের আপাকে ধরে আছে। পিহা বোলবাটি নিয়ে এলো। ছোট ছোট হাতে পানিতে চালটা ধুচ্ছে ইনিমিনি। ছাদের মেঝেতে বসে ভত্তা মেখে যখন আঙুল চেটেপুটে খাচ্ছে সকলে, তখন ওই ছাদে আসে হেমন্ত। নিজেও যোগদান করে ভাই বোনদের সাথে। আগামী বুধবার নির্বাচন। এলাকার বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা এলাকা কেঁপে উঠেছে স্লোগানে। যে এলাকায় গড়া এক দলে সেই এলাকায় বিপরীত দলের হয়ে স্লোগান। বিষয়টা সহজ না, আবার জটিল না। রাজনীতি এমনই, যখন যেটা প্রয়োজন সেটাই করতে হবে। বালিকা বিদ্যালয়ের রোডের বিপরীত সামনের সামান্য সামনে আসলেই একতলা ক্লাব। এখানে মূলত বিভিন্ন টিকাদান কর্মসূচি করা হয়। মাঝে মধ্যে নারী শিক্ষা সহ সরকারিভাবে নারী উদ্যোক্তা নিয়ে বিভিন্ন কর্মসূচি হয়। ক্লাবটার প্রতিষ্ঠাতা শর্মার চেয়ারম্যান। একতলা বিশিষ্ট ক্লাবের উপরে দেয়ালে খোদাই করে লেখা ইংরেজি শব্দ এসটি। হালকা দেখতে শব্দ দুটো যার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সে, কিন্তু মোটেও হালকা নয়, বরং ভীষণ ভারী। মানব সম্পদ এই ক্লাবের একদম উল্টো দিকে রাজনীতি ক্লাব। আপাতত বিপক্ষে সেই ক্লাব বাম পায়ের উপর ডান পা তুলে বসা তৌফিক তালুকদার। দাড়ি চুলকে কিছু একটা ভাবছে সে। বারবার বরাবর সম্মুখে উমায়েক শিকদার, তার চোখ মুখ হাসি হাসি। তৌসুফের খাদে থাকা চোখ দুটি সামান্য হাসলো। তার পাতলা ঠোঁটের হাসিটা আবার গাঢ় হয় না। গাঢ় করে জোরালো ভাবে হাসতে পারে না তৌসিফ। মাঝে মধ্যে মনে হয় এই হাসিগুলো মিথ্যা। তৌসিফ তালুকদার জোর করে হাসে, বানোয়াট হাসি। পানখোলা তার হাসি এক নারীর আঁচলে বাঁধা। যতদিন না সেই আঁচলের গিঁট খোলা হচ্ছে, ততদিন তৌসিফ না হয় মিথ্যা হাসি হেসে গেল। উমায়ের সাথে আজ দীর্ঘক্ষণ আলাপ হলো। তৌসিফ ঘাড় কাত করে বলল, বুধবার কেন্দ্রে থাকবেন, তুমি আছো না? উমায়ের পাল্টা প্রশ্ন করলো। তৌসিফের তা পছন্দ হলো না। প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন তার পছন্দ নয়। এখন যদিও কিছু বলল না ও, কিন্তু মনে মনে বেজায় বিরক্ত হলো। বিরক্ত হলেও নড়চড় করে যা এখন করছে, ডান পা দোলাচ্ছে। উমায়ের উত্তরের আশায় চেয়ে আছে। তৌসিফ স্বাভাবিক গলায় বলল, দায়িত্ব নিয়েছি আমি, সবটা দেখবো আমি। আমি থাকছি কেন্দ্রে। বালিকা বিদ্যালয়ে তোমার এলাকার সবাই আসবে। এই দিকটা নিয়ে চিন্তা নেই আমার। বাকি দিকগুলোয় যে শুয়োরের বাচ্চাগুলো কি করবে বুঝতে পারছি না। সারাটা বছর পারলে রক্ত চুষে খায়, কাজের বেলায় শূন্য। রক্তচোষারা কখনো আপন হয় না। উমায়ের রহস্য লুকিয়ে হাসে, ছোট্ট করে বলে, অভিজ্ঞ তুমি, কথা সত্যি। তৌসিফ কথা ঘুরালো। নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ উমায়ের সাথে করবে অমন ব্যক্তি তৌসিফ না। তৌসিফ কথা এখানকার আয়োজন জানাল। এজেন্ট বসবে প্রতি টেবিলে 2 থেকে 3 জন। ওদের সকালের রুটি কলা সহ চা, আর দুপুরে যত মানুষ থাকবে সবার জন্য বিরিয়ানি। স্কুল মাঠের পেছনে রান্না। এলাকায় পোস্টার সহ 14টা রিক্সা ছাড়া হচ্ছে। রিক্সাগুলো শাখা গলিতে থাকবে, মহিলাদের আনা নেওয়া করবে। কারো যাতে যাতায়াতে অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখবে। রোদ ওঠার সম্ভাবনা আছে বুধবারে, তাই ছায়াযুক্ত স্থানে খালি চেয়ার রাখা হচ্ছে। বিনামূল্যে পানি সরবরাহ করা হবে। আমার ছেলেপেলে রাস্তায় থাকবে, যখন যা লাগবে দেখবে। আশা করি জনগণ এতেই সন্তুষ্ট হবে। উমায়ের হা করে তাকিয়েছিল। তৌসিফ তাকাতেই মুখটা বন্ধ হলো। মস্তিষ্ক হোক বা আবেগ, সেটা নিয়ে তৌসিফ তালুকদার যেভাবে খেলবে খেলা, সেদিকেই আগাবে। এর শরীর হোক বা চিন্তা ভাবনা, সবটাই যে পূর্ব থেকে রাজনীতি, তা আজ মনে মনে আরেকবার স্বীকার করলো উমায়ের। যে কাউকে, বিশেষ করে একটু নিম্নবর্গীয় মানুষকে আবেগ দিয়ে কেনার হলে তাকে একটু খাওয়ালেই যথেষ্ট। আবার মধ্যবিত্ত শ্রেণীর জনগণকে একটু অতিরিক্ত সম্মান দেখালে এরা সসম্মানে নুয়ে যায়। রিক্সাগুলো যখন তাদের বাড়ির সামনে থেকে সসম্মানে তাদের কেন্দ্রে পৌঁছাবে, তখন নিশ্চিত তারা গলবে, একটু বেশিই গলবে। যুব সমাজের ছেলেপেলেগুলো আবার তৌসিফ ভক্ত। তারা শুধু একটু নজরে আসার চেষ্টায় থাকে। এই রাস্তায় থাকার সুবাদে তারা নিজেদের জাহির করতে মরিয়া হয়ে উঠবে।
ভলেন্টিয়ার হয়ে সেবা করা নিছক এক বাহানা মাত্র। তৌসিফ উমায়ের চোখে ভরসা দেখলো, দেখলো সন্তুষ্টি। অপেক্ষা বুধবারের। হাজার বলেও তৌসিফকে কোনোভাবেই রাজি করানো হাজার বলেও পোষকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। মেয়েটা ঘাট তারা। হেমন্ত একথা জানে। পোষ যেহেতু বলেছে ও যাবে না, এর মানে যাবে না। মায়ের উপর চরম রাগ হচ্ছে হেমন্তর। তার যে পোষের সাথে কি সমস্যা তাই বোঝে নাও। এদিকে আজ ও বাড়িতে বলা হয়েছে হেমন্ত আর পোষ আসবে ছেয়াকে নিতে। তাদের একমাত্র মেয়ে হুট করে তো আর হেমন্তর হাতে ছাড়বে না। এখন যদি পোষকে না নেয় তাহলে কাকে নিবে? প্রিয়াকে। নেওয়াটাও মানায় না। ও ছোট মানুষ। মাকে বললে এখন বলবে জাতিজের নিয়ে যেতে। এতে করে শ্রেয়া অস্বস্তিতে পড়বে। টি শার্ট পরে গায়ে সুগন্ধি মাখলো হেমন্ত। কপালের চুলগুলো উল্টে আঁচড়ে মানিব্যাগ পকেটে ভরে বেরিয়ে এলো পৌষের ঘরে। এই ঘরে মিটিং হচ্ছে। হেমন্তর মন খারাপ হুট করে ঠিক হয়ে গেল। পোষ তৈরি হওয়া। একটু আগে বিরাট এক ধমক সে পোষকে দিয়েছে। পোষ এখন একদম চুপ করেছিল, কিন্তু কেঁদেছে তার বাকি তিনটা কলিজার টুকরোর বোন সাথে। মাথা নত করেছিল দুই ভাই। হেমন্ত এত জোরে ধমক দিয়ে হনহন করে বেরিয়ে গিয়েছিল। সে দেখাতে চায়নি পোষকে ধমক দিয়ে তার ভেতরের কতটা কষ্ট লেগেছে। পৌষের খাটে চিত হয়ে শুতে বুকের উপর উঠলো ইনিমিনি। হেমন্ত চোখ বন্ধ করে বলে উঠল, চুলগুলো টেনে দে, আমার মাথা টিপে দে। দুই বোন দেখলো ভাইকে, মুখ লটকে চুল ধরে জোরে টান দিয়ে বলল, তুমি পতা এমুবাই, আপাকে বতা দিলে দেন। তোদের আপা যে ঘাট তেরা। দুটোই তাকালো পৌষের দিকে। পৌষ দিল এক খেকানি। ওই চোখ নামা, তোদের বাপের ঘাট তেরা। পৌষ রাতের ঘাড় একদম সোজা। বাপ নাই তো আপা? আহারে বাপ নাই বলে লাল টমেটো বাচ্চা। তোদের বাপ বাসায় নেই এটা বল, মানুষ শুনলে কি বলবে? বাপ বাইলে। এবার ঠিক আছে। হেমন্ত একটু চোখ খুলল। হাত ঘড়িতে সময় দুটো। পৌষের দিকে না তাকিয়ে বলল, বের হব এখনই। হু। ইনিমিনিকে কোলে নিয়ে হেমন্ত দাঁড়ালো, ঝট করে বলল, সবগুলো চল। কথা বলতে দেরি, কিন্তু চিৎকার জুড়ে দিতে দেরি হলো না। হেমন্ত নিজেকে বোকা বোকা লাগছে। ও মাত্রই খেয়াল করলো সবগুলো ইঁদুর বিড়াল আগে ভাগে তৈরি হওয়া যাওয়ার জন্য। দল ধরে বের হলো এক ঝাঁক চড়ুই ছানা হক বাড়ি থেকে। গাড়িতে উঠা নিয়ে বেজায় ক্যাচক্যাচানি লাগলো। ড্রাইভ করবে হেমন্ত, তার পাশের সিটটা ফাঁকা রাখলো পোষ। এখানে ছেয়া বসবে। বাকি পাঁচজন গাদাগাদি করে বসলো পেছনে। গাড়িটায় হেমন্ত শুধু স্টিয়ারিংটা সামান্য। যখন ঘোরালো তখনই পেছন থেকে হইচই শুরু হলো, যা থামলো একদম সেয়াদের বাড়ির গেটেই। চৈত্র আর পিহা গিয়ে ডেকে নিয়ে এলো সেহাকে। হেমন্ত নিজেও নেমে হবু শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে এলো। পাশের সিটটায় সেয়া বসা মাত্রই পেছন থেকে যখন হৈ হৈ করে উঠলো সকলে, তখন প্রথমে চমকালো সেয়া। এতগুলো মানুষ এসেছে, তাও কিনা কেনাকাটা করতে। ছোট্ট একটা ঢোক গিলা মাত্রই মনে পড়লো 2 দিন আগের কথা। পাশের বাড়ির চাচি এসেছিল ওদের ঘরে। মাকে দেখেই বলল, একটা মাত্র মেয়ে এভাবে গঙ্গা ভাসালেন ভাবি? মা প্রথমে বুঝলেন না। চাচি তখন বললেন, শুনলাম বিয়ে ঠিক হয়েছে। এত বড় পরিবারে কেউ আজকাল বিয়ে দেয় ভাবি? এত আদরের মেয়েটাকে সংসারের চাপেই না মেরে ফেলে। 2 দিন যেতেই দেখবেন মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করবে। তখন কি করবেন ভাবি? ভেবেচিন্তে দেখুন ভালো করে। তার মধ্যে এক চাচা মৃত ছেলের, শুনেছি তার মেয়ে আছে। সম্পদ ভাগের সময় হবে আরেক জ্বালা। গয়না যা দিবে তা নিয়ে শাশুড়ি রেখে দিবে। আমি কম ভুগেছি বলুন? সে এসব শুনে ভয় পাচ্ছিল। চাচি তো আরো কত কিছু বলল। এমন পরিবারে নাকি স্বামী স্ত্রী প্রাইভেসি থাকে না। ঘোরাঘুরি সহ স্বামী নিয়ে সে আর স্বপ্ন আছে। বাবা তাকে সাহস দিয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে ভাই বোন ছাড়া হেমন্ত চলতে পারে না। এই মুহূর্তে সেয়ার একটু বিরক্ত লাগছে, লজ্জাও লাগছে, সাথে একটু কান্নাও পাচ্ছে। ও একা বড় হয়েছে, সবসময় ভাই বোন চেয়েছে কিন্তু পায়নি। বিয়ের প্রথমে দাদি নাকি মাকে কড়া ভাবে না করেছিল যাতে আর সন্তান আপাতত না নেয়। কিন্তু এরপর যখন চেষ্টা করলো তখন আর হলোই না। একা একাই বড় হলো শ্রেয়া। একটা হাহাকার তার সব সময় ছিল। গাড়িতে যখন মার্কেটে এসে থামলো তখন গটগট করে বের হলো সব কয়টা। বসুন্ধরা সিঁড়িতে উঠতে উঠতে ভাবি ভাবি শব্দটা কতবার যে শ্রেয়া শুনলো তার ইয়াত্তা নেই। লজ্জায় টুকটুকে হলো শ্রেয়া। 5টা মেয়ে ছেলে ভাবি ডাকছে, বিষয়টা সত্যিই লজ্জার। শাড়ির দোকানে একসাথে ঢুকলো সবাই, কিন্তু শাড়ি দেখতে দেখতে হঠাৎও খেয়াল করলো দোকানে ওরা একা। হেমন্ত আর শ্রেয়া, বাকি কেউ নেই। দোকানি নিজে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করে হেঁটে দেখাচ্ছেন। চেয়েও শ্রেয়া জিজ্ঞেস করতে পারলো না ওরা কোথায় গেল হঠাৎ। সব কেনাকাটা করলো হেমন্ত আর শ্রেয়া। শ্রেয়া যা যা নিল হেমন্ত তাই দিল।
সাততলায় যখন খেতে বসেছে ওরা, তখন না পেরেই শ্রেয়া জিজ্ঞেস করেন, ওরা কোথায় গেল? কারা? আপনার ভাই বোন? এখানেই তো, কোথায় আর যাবে? শ্রেয়া আহাম্মক হয়ে তাকিয়ে রইল। হেমন্ত খুঁটে খুঁটে জিজ্ঞেস করছে শ্রেয়ার কি কি শখ আছে, বিয়েটায় যাতে ওর কোনো আফসোস না থাকে। শ্রেয়ার চোখে মুগ্ধতা। হেমন্ত নামক ছেলেটাকে তার ভালো লাগছে। খেতে খেতে শ্রেয়া আবার একটু নরম গলায় বলল, ওরা খাবে না? খাচ্ছে তো। কোথায়? তোমার পেছনে। চমকে গিয়ে পিছু ঘুরে শ্রেয়া। ওর চোখ দুটোই অবাকতা। ওদের থেকে একটু দূরে পাঁচজন বেশ মজা করে খাচ্ছে। তারা হাসছে, গল্প করছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, মাঝে মধ্যে ঝগড়া করছে। ঢোক গিলে শ্রেয়া। তার নিজেও মন চাইছে ওদের সাথে মিশতে। হেমন্তর দিকে তাকিয়ে বলল, এখানে আসতে বলো, একসাথে খাই। ওরা দূরে কেন? জীবনেও আসবে না। আমাকে কড়াভাবে নিষেধ করেছে। যদিও ওদের বিয়ে হয়নি, কিন্তু ওদের মনে হয় ওরা থাকলে প্রাইভেসি নষ্ট হবে। শ্রেয়া নিজের ভাবনায় নিজেই লজ্জিত হচ্ছে। একটু থেমে বলে উঠল, ওদের আশা না হয় নিষিদ্ধ, কিন্তু আমরা যদি যাই? হেমন্ত দেখলো শ্রেয়ার চোখে উচ্ছ্বাস। নিষেধ করার সাহস ওর আর হলো না। আজ বুধবার, 14ই শ্রাবণ, 1432 বঙ্গাব্দ। তৌসিফ ডিজিটাল ক্যালেন্ডারে তারিখ দেখে মুখটায় বিরক্ত হওয়া ভাব ফোটালো। এখনো খালি গায়ে বিছানায় উল্টো শুয়ে আছে সে। সময় এখন সকাল 10টার আগে তাকে কেন্দ্রে থাকতে হবে। এতগুলো দিনের পরিশ্রম তার বিফলে যেতে দেওয়া যাবে না। মস্তিষ্ক জটিল জটিল সমীকরণ সমাধানে সক্ষম তার। এবারের নির্বাচনে উমায়ের শিকদারের জয়ী হওয়া তার জন্য গুরুত্বপূর্ণ। তুহিন যেই হারে খেপেছিল তার উপর দিয়ে গিয়ে তৌসিফ উমায়েরকে জেতাবে। ওইদিকে তাহমিনা আপা এ নিয়ে ভীষণ নারাজ, তাও তৌসিফ জানে। চাচি আম্মার সাথে তৌসিফ একবার দেখা করবে ভাবলো। তাহমিনা আপা গরম মাথার মানুষ। আলস্য ঠেলে তৌসিফ উঠে বসলো। দুই হাতে চোখ কষলে টেবিলে ঢেকে রাখা চিয়াসিড বীজ ভেজানো পানিটা পান করতে করতে বারান্দায় হেঁটে গেল। এই পানিটা সকালে তার পান করতেই হয়। প্রচুর স্বাস্থ্য সচেতন কিনা তৌসিফ তালুকদার। কচুরিপানা দিয়ে সামনের পুকুর ভরে উঠেছে। তৌসিফ মোটেও এই দিকটায় সময় দিতে পারছে না। নির্বাচনের কাজ নিজে দেখে দেখে করাচ্ছে। প্রচার শেষ সময় বন্ধ আছে, এটাই নিয়ম। না হয় তৌসিফ আজ সকালেও মানুষ পাঠাতো। আপাতত তার নজর সীমাবদ্ধ ঘাটে। তার মায়ের খুব প্রিয় একটা জায়গায় এই ঘাট পার। তাই বোধহয় তৌসিফ অদ্ভুত এক টান অনুভব করে এটার প্রতি। অথচ এই ঘাটের ক্ষুধাও আছে। জীবন্ত মানুষ গিলে ফেলার অসীম ক্ষমতা তার। তার এই ঘাট পাড়ে তৌসিফের প্রিয় একজন নারী একদিন পড়েছিল। তাকে বাঁচানো যায়নি। তার সেই রহস্যময় মৃত্যু তৌসিফ আজও ভোলেনি। ভোলেনি তালুকদার বাড়ির কেউ। গোসল সেরে বুয়াকে বস্তা দিতে বলে তৌসিফ ফোন গোসল সেরে বুয়াকে নাস্তা দিতে বলে তৌসিফ ফোন করলো তুরাককে। তিন ভাই একসাথে কেন্দ্রে যাবে। তৌসিফ একটু আগে যাচ্ছে। আদিত্যকে বলা আছে যাতে করে সে বাসায় থাকে। আজ ভার্সিটি যাওয়া তার নিষেধ। আদিত্য সায় দিয়েছে। খেতে খেতে তৌসিফ দেখলো মিনু এদিক ওদিক ঘুরঘুর করছে। তৌসিফ ডাকলো, মিনু। জি মামা। ঝট করে এলো উত্তর। তৌসিফ কাছে ডেকে বলল, কিছু বলবি? খেয়েছিস? মিনু মাথা নাড়ে। তার খাওয়া হয়নি। একটু পরে খাবে জানিয়ে বলল, মামা আজ আব্বা আসবে। কখন? এই দুপুর দিকে। আচ্ছা। মিনু সরে গেল সেখান থেকে। তৌসিফ খাওয়া শেষ করে উঠে নিজের রুমে এলো। শুভ্র রঙের পাঞ্জাবিটা একবার ধরেও রেখে দিল। হালকা পিচ রঙের একটা টি শার্ট আর কালো রঙের ট্রাউজার পরে চুলগুলো ব্রাশ করে নিজের মুখের যত্নে যথাসম্ভব খাটুনি খাটলো সে। অতঃপর 10,000 টাকা মানিব্যাগ থেকে বের করে মিনুকে ডেকে দিয়ে বলল, দুপুরে ভালো করে খাইয়ে দিস। জি মামা। তৌসিফ বেরিয়ে এলো বাইরে। তুরাগ ততক্ষণে নিচে। দুই ভাই একসাথে রিকশায় উঠলো। 10 মিনিটের দূরত্বে গাড়িটা আজ নিল না। পেছনে দেখলো আদিত্য দৌড়ে আসছে। ওদের এখান থেকে অনেক সাঙ্গপাঙ্গ যাচ্ছে বিধায় সারি বেঁধে রিকশায় চললো। তৌসিফ তুরাগকে জিজ্ঞেস করে, তুহিন বের হলো না? ঘরে যে শ্যা পালে সে বোধহয় আটকে রেখেছে। তৌসিফ কথা বাড়ালো না। পলককে তার খারাপ ভালো কিছুই লাগে না। ভাইয়ের বউ সেই হিসেবে আদর সম্মান তাও আসে না। রিক্সাটা গেল হক বাড়ির সামনে দিয়ে। তৌসিফ সামান্য কপাল কুঁচকে তাকালো। এখানে একটু গ্যাঞ্জাম হয়েছে। ওর কানে সামান্য তুহিন নামটা বাজলো। কিছুটা ভাবুক হয়ে তুরাগকে আপাতত কিছু বলল না। এখন এসবে মাথা না মারাই ভালো। পলক সারা রুম জুড়ে এদিক ওদিক হাঁটছে। রাতের পোশাক পর্যন্ত খোলা হয়নি তার। চিন্তায় অস্থির লাগছে। কলি পালিয়ে গিয়েছে, সকাল থেকে পাওয়া যাচ্ছে না। তুহিন ওকে সেদিন ডাক্তার দেখালো, ওষুধ খাওয়ালো নিজ হাতে। খাবারটা পর্যন্ত বুয়া দিয়ে পলক ওর ঘরে পাঠিয়েছে, কিন্তু ও পালালো কিভাবে এটাই বুঝলো না পলক। আজ রাত প্রায় 2টা নাগাদ বাড়ি ফিরেছে তুহিন। সেই রোজকার কাহিনী তাদের। যদিও আজ রাতে তুহিন পলককে তার মুটিয়ে যাওয়া নিয়ে খোঁচা দেয়নি।
পলক নিজেকে যথেষ্ট মেনটেন করে রাখে, অথচ সামান্য মলিনতা দেখা দিলেও তুহিন সামান্যভাবে তাকে খোঁচা দিবে, যা পলক সহ্য করতে পারে না। ওর কোনোভাবেই তুহিনের করা হেয় সহ্য হয় না। এই ভয়টা সবসময় পায় পলক, এখনো পাচ্ছে। আজ রাতটা তাদের ভালোবাসা পূর্ণ ছিল। তুহিন তাকে ভালোবাসার সাগরে ডুবিয়েছে। ডুবতে ডুবতে মৃতপ্রায় পলককে অতঃপর টেনে তুলেছে সেই সাগর থেকে। বুকে নিয়ে বেশ খানিকটা সময় আদর করে ঘুমিয়েছে। পলক তখন ঘুমায়নি। সে অনুভব করেছে সময়টাকে। তার প্রেমিক তুহিন আর স্বামী তুহিনের পার্থক্য অনেকটা আকাশ পাতাল। ভোরের আগ মুহূর্তে পলক ঘুমিয়েছে। সেই ঘুম ভেঙেছে তুহিনের চিৎকারে। বুয়া তাকে জানিয়েছে কলি নিজের রুমে নেই। তুহিন ওকে এদিক ওদিক খুঁজে যখন পায়নি, তখন সোজা রুমে এসেছে। পলক ওর অমন রূপ দেখে ছিটকে গিয়েছিল। তুহিন গায়ে শার্ট জড়াতে জড়াতে বেশ ঠান্ডা গলায় জিজ্ঞেস করেছিল, আবার মেরেছিলে? আমার সাথে ওর দেখা হয়নি গত 3 দিন। খায়নি? ববু বুয়া। বাকিটা তুহিন শোনেনি, তার আগেই বেরিয়েছিল। সেই থেকে দম আটকে আছে পলক, প্রতিটা নিঃশ্বাস যেন বিষাক্ত। হকবাড়ির পেছনের কলোনিতে থাকে কলির পরিবার। কলি পালিয়েছে ভোরের দিকে। দারোয়ান তখন ঝুমোচ্ছিল। সুযোগ সন্ধানী কলি সুযোগ পেতেই লুফে নিয়েছে। দাদির বুকে পড়ে কেঁদে সব জানিয়েছে। দাদিও কাঁদছেন। এছাড়া করার মতো কিছু নেই তাদের। জেনে শুনে বুঝে সেখানে কলিকে দেওয়া হয়েছে। এত টাকা পয়সা, ভালো খাবার কোথায় পাবে আর? তার থেকেও বড় কথা, ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারবে তারা। কলি যখন বাবার সাথে দেখা করবে, ঠিক তার আগ মুহূর্তে বাড়িতে হাজির তুহিন। তার পেছনে দুটো লোক শুধু। এদের মধ্যে একজনকে চিনি কলি, তার নাম টনি। তুহিন অবশ্য ধমক দেয়নি, না শাসন করেছে। শুধু কোমর থেকে পিস্তল বের করে কপালে ঠেকিয়েছে কলি। কলি কাদারও সুযোগ পায়নি। তুহিন পেছনে বেরিয়ে এসেছে। কলোনির যারা যারা সরাসরি এই দৃশ্য দেখছিল, সকলের চক্ষু কপালে তখন। তুহিনের সামনে চুপ থাকলেও যেতেই মুখে মুখে আরো একবার রটে গেল তুহিনের কর্মকাণ্ড। সকাল থেকে পৌষ আজ ভীষণ ব্যস্ত। একগাদা রুটি বেড়েছে। খামিরটাও নিজে বানিয়েছে। তাকে অবশ্য কেউ কাজ করতে বলে না। পোষ আকার ইঙ্গিতে বুঝে নেয়। এই যেমন আজ ভোর থেকে বড় চাচি ওর দরজার বাইরে কয়েকবার ঘ্যান ঘ্যান করেছে। পোষ বুঝেছে তাকে বের হতে বলা হচ্ছে। সেই থেকে গত 2 ঘন্টা ধরে ও এখানে। ছোট চাচি অবশ্য বাকি কাজ করেছে। সেজো চাচি বাইরে থেকে বললেন, পোষ বাচ্চাদের জন্য ডিম পোস্ট করিস। গুনে গুনে 7টা ডিম পোস্ট করলো পোষ। আজ আর ভার্সিটি যাওয়া হবে বলে মনেও হলো না ওর। বড় চাচির হঠাৎই মনে হয়েছে ছেলের বিয়ের আগে বাড়িঘর ছাড়ামোছা করতে হবে। তার জন্য পৌষকে বাড়িতে থাকতেও বলেছে, অথচ বিয়েতে পৌষের থাকা নিয়ে তার ভীষণ গড়িমসি। পৌষ বিড়বিড় করে বলল, সব নাটকবাজ। নিজেদের ধান্দা হলেই মনে পড়ে পৌষ আছে। টেবিলে খাবার রাখার সময় ছোট বড় কিছু হাত ওকে সাহায্য করলো। হেমন্ত ওকে দেখে কড়া এক ধমক দিল, থাপড়ে গাল ফাটাবো। 2 দিন ধরে ঠিক হয়েছিস, এখন ওই টই টই শুরু। পৌষ ভাইয়ের দিকে তাকিয়ে যখন সুন্দর একটা হাসি দিল, হেমন্তের মুখটা নিমিষেই কালো হলো। ওই নিষ্পাপ হাসিটার মালিককে এখানে মানায় না। তার ওই চাঁদ মুখটা এ বাড়িতে মানায় না। হেমন্তের মাঝে মধ্যে মনে হয় পৌষের উচিত ছিল হেমন্তের বাচ্চা হওয়া। চাচাতো ভাই বোন সম্পর্কটা ভীষণ জটলা পাকানো ধরনের। এই যে, চাইলেও বোন হিসেবে জড়িয়ে ধরা যায় না, একটু অতিরিক্ত ভালোবাসা যায় না, সামান্যতম আহ্লাদ করা যায় না। সমাজসহ পরিবার বিধিনিষেধ জারি করেছে অনেক। বিশেষ করে তার আপন মা, যার চোখে পৌষের সামান্য কিছু বিরাট ব্যাপার। খেতে বসে বড় চাচা বললেন, হেমন্ত, কেন্দ্রে যাচ্ছ না? হ্যাঁ, এখনই বের হব। কল দিলে মা চাচিরা বের হবে। আমি ভোট দিতে যাব, তাহলে একবারে পোষকে নিয়ে যেও। ওর তো এখনো এনআইডি আসেনি। কম্পিউটারের দোকান থেকে না তুললো কপি, ওটা নিয়ে যাও। যদি পারলো তাহলে দিবেনে, প্রথম ভোট বলে কথা। হেমন্ত মাথা নাড়ে। আজ পোষ চুপচাপ ভীষণ। কিছু হলো না জিজ্ঞেস করা দরকার। মা চাচিরা ভোট দিয়ে বাড়ি ফিরেছে। পৌষ যাবে না যাবে না করেও চৈত্র আর জ্যৈষ্ঠর সাথে বের হলো। স্কুল সামনে, তাই হেঁটে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওরা বের হওয়া মাত্র দুজন লোক রিক্সা নিয়ে ওদের সামনে হাজির। পৌষ চোখ ঘুরিয়ে তাকালো। রিক্সার সামনে বড় করে একটা পোস্টার লাগানো, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, এই রিক্সা শুধুমাত্র ভোটের কাজে ব্যবহৃত, সুতরাং কেউ ভাড়া দিবেন না। পৌষ এক লাফে উঠে বসে। পাশে জ্যৈষ্ঠ। চৈত্র বসলো রিক্সায়, রিক্সাওয়ালার সাথে সামনে। 2 মিনিটে ওরা পৌঁছেছে কেন্দ্রে। ক্লাব থেকে শুরু করে স্কুল, পুরোটা জায়গায় মানুষ গমগমে। এত মানুষ শেষ কবে ভোট দিতে এসেছে কে জানে। এবারে সকলের ছিল আশারই ছিল কারণ। দাওয়াত দিয়েছে স্বয়ং তৌসিফ তালুকদার।
তাকে ডিঙিয়ে যাওয়ার সাহস কারণে সবচাইতে বড় কথা সম্রাট চেয়ারম্যান, তার আপন চাচাতো ভাই তৌসিফ। চেয়ারম্যান বাড়ির দাওয়াতে না আসার মতো মানুষ এ এলাকায় নেই। ওদের দূর থেকে দেখেই হেমন্ত এগিয়ে এলো। প্রচন্ড রোদ উঠেছে আজ। হেমন্ত ক্লাবের সামনে পোষের ভোট দেওয়াতে নিল। এদের সবাইকে পোষ চেনে। এলাকায় ঘুরে ফিরে ছেলেগুলো শিক্ষিত বটে, কিন্তু এদের এহেন বিচরণ যেন ভাবিয়ে তুলে তাকে। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে কত শত যুবক পোষ কাঠ বের করে। ওকে বসতে প্লাস্টিকের চেয়ার দেওয়াও হলো। দুই তিনবার চেষ্টা করেও কাজ হলো না। একটা ছেলে আবার কাগজ নিয়ে এদিক ওদিক গেল। ভোট তারা দেওয়াবেই। পোষ উঠে দাঁড়ালো, বিরক্ত হয়ে বলল, ধুর, দিতে হবে না, বাড়ি যাই। ছেলেটা কিছুতেই যেতে দিবে না। অনেক অনুরোধ করে বলল, আপু, স্কুলের ভেতর গিয়ে একটু চেষ্টা করুন। আমার এক ভোটে জিতে যাবে? এক ভোটে হেরে যাওয়ার রেকর্ড অনেক। কথাটা সম্মুখের ছেলেটা বলেনি। পোষ স্পষ্ট শুনলো। শব্দ এলো ভারী কি এক কণ্ঠ থেকে, তার পেছন থেকে। পেছনে ঘুরে তেমন কাউকে পোষ দেখলো না যদিও, তবুও স্কুলের দিকে এগিয়ে এলো। চারতলায় উঠতে উঠতে ওর মেজাজ খারাপ হলো। চিটবির করে বলল, মরার ভোট দিতে আসছি, শালা এমনিতেই পায়ে ব্যথা, কোন দুঃখে যে এলাম। আপা আমার কাঁধে ভর দেবে? চৈত্র প্রশ্নটা করতে করতে এগিয়ে এলো। পোষ মুখ ঝামটা দিয়ে বলল, সর সামনে থেকে, তোরা জোর না করলে আসতাম আমি। একে তো কুত্তা মরা গরম, তার উপর আবার কার্ডে কাজ হচ্ছে না। জ্যৈষ্ঠ মাথা নামিয়ে রাখলো। পোষ খিটমিট মেজাজ, জ্যৈষ্ঠ জানে। পোষ কেন চৈত্রর কাঁধে ভর দিল না। মাঝে আপাকে প্রায় সময় নোংরা কথা বলে, তা জ্যৈষ্ঠ জানে। নিজের মাকে কিছু বলতে পারে না, আবার আপাকেও ছাড়তে পারে না। পোষ আপাটা তাদের কাছে এক জাদুর মতো, যার কাছে যখনই যাবে সে তার মনটা হুট করে ভালো করে দিবে। চারতলায় উঠে পরিচিত অনেকের সাথে দেখা হলো ওদের। এর মধ্যে পৌষের স্কুলের পরিচিত অনেকে, তারা ভোট দিয়েছে। পৌষ এবার মুখ ভেঙচি দিল। সবাই দিল, তাহলে পৌষ কেন বাদ যাবে? সেও দিবে ভোট। তখন ওই ভেতর থেকে হেমন্তর ডাক। এজেন্টের মধ্যে বসা ফর্সা দেখতে লোকটা পাশের মহিলাকে বলল, সিরিয়ালটা দেখেন তো আপা। বলে পৌষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাকে ভোট দিবেন? ফটাফট উত্তর এলো, আপনাকে কেন বলবো? বলুন শুনি। জনগণকে যে এই কথা জিজ্ঞেস করতে হয় না, তাকেও বলেনি আপনাকে? আপনার জন্য শুধু কষ্ট করে খুঁজছেন উনি, কখনো খুঁজে না কেউ। সেটা একান্তই আপনাদের বিষয়। পোষ আর কিছু বলার আগেই হেমন্ত ওর হাত চেপে ধরে। পাশের মহিলাও জানালো, হচ্ছে না এটা। ফর্সা লোকটা এবারে বলল, দুই তলায় একবার চেষ্টা করুন। কথাটা শেষ করতে না করতে দিয়েই পোষ বলে উঠল, পাগলে দৌড়ালো, এই ভোট আমি দিব না, মরার ভোট। পোষ ফুসতে ফুসতে বেরিয়ে আসছে দেখে দুই ভাইও তাড়াতাড়ি ছুটলো আপার পেছনে। জ্যৈষ্ঠ জিজ্ঞেস করে, আপা হয়নি? হবে। সাদা বান্দর বসা এজেন্টে ভোট দিব কই? ওই ওর লাল। চৈত্র হেসে ফেললো। পেছন থেকে হেমন্তর ধমক খেয়ে তিনজন চুপচাপ বেরিয়ে এলো। মাঠে নামতেই পোষ দেখলো আদিত্যকে। এদিক ওদিক শুধু ঘুরছে ও। পোষ চিরবির করে বলল, পাক্কা কামলা দেখাচ্ছে। আদিত্য দূর থেকে বোধহয় দেখেছে পোষকে। ও গিয়ে আসছে এদিকেই, মুখটা হাসি হাসি। পোষ কপাল কুঁচকে তাকালো। এখন বিলাই বিলাই ডাকবে এই ছেলে, হলোও তাই। আদিত্য হাঁপিয়ে ওঠা গলায় বলতে লাগলো, পুষি ভোট দিয়েছো? আমি ওখান থেকে হঠাৎ দেখলাম তোমাকে। আমু আছে ওখানে, এসো দেখা করে যাও। কি কাজ? আদিত্য একটু থমকালো। আসলেই তো কি কাজ? পোষ প্রশ্নটা করে এগিয়ে গেল আদিত্যর মায়ের দিকে। আদিত্য পেছনে আগ বাড়িয়ে পোষ সালাম দিতেই তাকালো মীরা। আদিত্য পেছন থেকে বলে উঠলো, আম্মু আমার ফ্রেন্ড। মীরা বসা ছিল কিছু মহিলার সাথে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্ত্রী তারা। হাসি মুখে উত্তর দিয়ে মীরা বললেন, ভোট হয়েছে? মনে মনে খাঁটি বাংলায় গালি দিল পোষ। মুখে বলল, না আন্টি, আমার এনআইডির তোলা হয়নি। কথা আর তেমন আগালো না। তোর আগে সে বলল, গাড়ি এসেছে, বাড়ি চলে যাও। পোষ ওখান থেকে সরে আসে। তার এখানে কাজ নেই আপাতত। ওরা মাঠ পেরিয়ে যখন রাস্তায় এলো, ঠিক তখন ক্লাবের সিঁড়ি দিয়ে নামতে দেখলো পোষ একজনকে। থমকে দাঁড়ালো ঠিক সেদিনের মতো। কালো ট্রাউজার আর পিচ রঙের টি শার্ট, চোখে সানগ্লাস, চাপদারি মুখে, কপালে দুটো ভাঁজ ফেলে এক সুপুরুষ বেরিয়ে আসছে, যার পেছনে রয়েছে একদল যুবক। পাশেই তুহিন। তুহিনকে পোষ দেখেছে বোধহয় একবার। তাদের বাড়ির পেছনের কলোনিতে কলির পরিবারের খোঁজ নিতে ফিরাই আসে সে। কিন্তু পোস্ত থমকালো ওই পুরুষটার দিকে তাকিয়ে। চোখ দুটো তার মনের দুয়ারে কম্পন সৃষ্টি করে। পোষ ঢোক গিলে বিড়বিড় করে শুধু বলে ওঠে, প্রেম বনে জ্যোৎস্না উঠেছে, তারার মায়া হাটে বিকেছে। বুক চিরে তার হৃদয় হতে সম্রাটের জন্য বাক্য দুটো বেরিয়ে এলো। তৌসিফ তালুকদারের সেই চোখ পোষকে বারবার হটিয়ে দিচ্ছে। কোন দিন কি একটা বার তার সম্রাটকে পাওয়া হবে।
এই মান যেই মানুষটা পৌষের কিশোরী হৃদয়ে ঝড় তুলেছিল, যার ঝাঁকড়া চুলে আঙ্গুল বুলানোর শখ, পৌষের কি তা আদৌ পূরণ হবে? পোষ তাকিয়ে দেখলো একবার, সম্রাটের সাথে শুধু চোখেরই মিল তৌসিফের। তার চুল ঝাঁকড়া না, নাই মান্নার মতো মুখের আদল যেমনটা সম্রাটের। পোষ নিজের উপর অবাক হলো। ও বেশ খানিকটা সময় ধরে তৌসিফকে দেখেছে। দৃষ্টি তাড়াতাড়ি নামিয়ে নিজের দুই গালে সামান্য থাপ্পড় দিল, বলে উঠল, তওবা তওবা। শুনশান রাত, আকাশে আজ 4%-1% চাঁদের অস্তিত্ব দেখা যাচ্ছে। বাতাস বইছে ফুরফুর করে, নিস্তব্ধতায় মোড়া চারপাশ। সারাটা দিন এত হই হুল্লোড়, অথচ এখন কেউ ঘর থেকেও বের হচ্ছে না। আজ বাজার বন্ধ হয়েছে দুপুরে, মূলত সব দোকান খোলেই নি। স্কুলের চারপাশে পুরো এলাকার সকল দোকান বন্ধ, একটা রিক্সা অব্দি নেই। কে জিতলো কে হারলো বোঝার কায়দা নেই। জেতার খবর মূলত বোমার শব্দে বোঝা যায়। কোনো প্রকার আতশবাজি তো দূর, একটা ঢোলের বাড়িও নেই। না আছে জয়ীর মিছিল, টিভিতেও কোনো খবর নেই। আজ যেন পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। মারামারি হওয়ার সম্ভাবনা আছে বলেই হয়তো সকলে যার যার বাড়িতে অবস্থান করছে। কৌতূহলের বশবর্তী হয়েও কেউ বাইরে যাচ্ছে না। কিছুক্ষণ তালুকদার বাড়ির পেছনে শুকাতে দেওয়া হয়েছিল 3 দিন আগে। আজ সারাদিন রোদ থাকায় সেগুলো শুকিয়েছে। শুকনো খড় মারিয়ে চলছে তাহমিনা। তার হাতে একটা প্লেট, যা প্লাস্টিকের জালি দিয়ে ঢাকা, আরেক হাতে হারিকেন। টর্চের আলো সবাই সহ্য করতে পারে না, বিশেষ করে অমন মানুষ যারা বছরের পর বছর অন্ধকারে আটকে থাকে বা নিজেকে আটকে রাখে। হারিকেনের আলো ততটাই নরম, ঠিক যতটা রুক্ষ টর্চের আলো। এই নরম আলো চোখে বিধে কম। তাহমিনা অবশ্য হাঁটার বেগ কমায় না, তার চালচলন সবটা আভিজাত্যপূর্ণ। এই যে সাদা সালোয়ার কামিজ পরনে, অথচ তাকে দেখাচ্ছে ঠিক এক জমিদার কন্যার ন্যায়। চোখে মুখে মলিনতা নেই, আবার সাজসজ্জাও নেই। সে পিছনের পুকুর পাড়ে দাঁড়ালো কিছুক্ষণ, অতঃপর একটু একটু করে নিচে নামলো। হাতের প্লেটটা নিচে রেখে হারিকেন তুলে কালো কুচকুচে পানির দিকে নজর দিল। মাগুরগুলো অভুক্ত। আজ মুরগির চামড়া এনেছে তাহমিনা। হারিকেন ধরা হাতেই একটা নীল পলিথিন। পলিথিন খুলে একে একে যখন চামড়াগুলো ছুড়লো, তখন ওই ভেসে উঠলো কালো তেল তেলে মসৃণ মাছগুলো। তারা কিলবিল করে খাচ্ছে। তাহমিনা তাকিয়ে দেখলো সেই দৃশ্য। মুহূর্তেই শেষ হলো খাবার, কিন্তু মাছগুলোর পেট ভরেনি। তাহমিনা জানে ওদের পেট ভরবার জন্য যথেষ্ট সে আনেনি। অদ্ভুত দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে তাহমিনা বলে উঠল, পেট সামান্য খালি রাখ তোরা, অতি শীঘ্রই তোদের পছন্দের গোস্ত পাবি। শিকার শুধু একবার হাতে আসুক, গোটা দেহ নয়, কিছু অংশ, তাতে তোদের হক রয়েছে। আমি তাহমিনা তালুকদার কারো হক নষ্ট করি না। না হোক, না হক নষ্টকারীদের পছন্দ করি। প্লেট হাতে তাহমিনা ঘাট থেকে উঠে গিয়ে যায় বাগান বাড়ির দিকে। এখানে কোনো দরজা নেই। সম্রাট নিজের বাগান বাড়িটা বানিয়েছিল খুব শখ করে। তাহমিনা গর্ব করে নিজের ভাইয়ের উপর। তার মতো চতুর মস্তিষ্কের মানুষ হাতে গোনা কয়জন। তাহমিনা আরো কিছু দূর এগিয়ে এলে সম্মুখে বিশাল এক দেয়াল। তাহমিনা হাতালো সেটাকে। কিছুক্ষণ হাতটালেও মসৃণ দেয়ালটার এক কোণা একটু রুক্ষ, সামান্য কাঁপছে। তাহমিনা চাপ দিল সেখানটায়। টিকের মতো ছোট্ট একটা শব্দ এই নিস্তব্ধ রাতটায় অবশ্যই ভয়ঙ্কর শোনালো। দেয়ালের একটা প্যানেলে ধীরে ধীরে সরে গেল। সামনে ঘুটঘুটে অন্ধকার। তাহমিনা সামান্যতম ভয়ও পেল না। বেশ পুরাতন ঐতিহ্যবাহী এই প্যানেল ডোর। সামনে গডটেল সিঁড়ি। তাহমিনার পা সামান্য কাঁপলো না। ও এগিয়ে এলো ভেতরে। অন্ধকার ধীরে ধীরে কমে একটা লিভার টেনে ও দরজা বন্ধ করে। এই দরজায় হিজ নেই কোনো। বিশাল বড় এক ড্রয়িং রুম পেরিয়ে এই বাগান বাড়ির সবচাইতে বড় কক্ষের সামনে এসে থমকে দাঁড়ালো তহমিনা। সোনালি আর কালোর মিশেলে আলিশান প্রাসাদের মতো এক দরজা, যার পুরোটা খচিত হাতে কাজ। তহমিনা তাতে হাত বুলালো, অতঃপর এগিয়ে গেল পাশের কামরায়। হারিকেন মেঝেতে রেখে প্লেট নিয়ে ফ্লোরে বসে ওর। এখানে খালি গায়ে শুধু ধূসর রঙের প্যান্ট পরিহিত এক পুরুষ ঘুমাচ্ছে। দেহটা উল্টে ঘুমাচ্ছে সে। তার চুলে হাত বুলিয়ে তাহমিনা ডেকে ওঠে, ভাইজান। তালুকদার বাড়িতে আজ রাতটা ভালো কোনো পয়গা মানলো না। 3 তলার ফ্ল্যাট থেকে প্রচুর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তুরাগের কানে গিয়েছে বিষয়টা। যাওয়াটা স্বাভাবিক। মুখোমুখি ফ্ল্যাট দুজনের। দোতলায় থাকে তৌসিফ। বন্ধ ফ্ল্যাটে হয়তো এই চিৎকার শোনা যায়নি। মীরার সাথে পলকের এক অদৃশ্য যুদ্ধ চলে। কার থেকে তার কত স্বর্ণ কতটা বেশি, কে কতটা বেশি রূপসী, তা নিয়ে নীরব এক যুদ্ধ। অথচ সম্পর্কে তারা বাড়ির
বড় এবং ছোট বউ। মীরা ধীরে ধীরে তুরাগের বুকে হাত দিয়ে বলল, ওপাশে একবার দেখা দরকার না? তুহিন কি করছে? এত চেঁচামেচি আজ? কোনো দরকার নেই। চেঁচামেচি দিয়ে কি হবে বলো? একদিন গলাটা একটু জোরে চাপ দিলে সকল ঝামেলা মিটে যেত। তুহিন যত যাই হোক বউ ভালোবাসে, এই সামান্য কাজটুকু সে করতে পারবে না। মীরা আর কথা বলল না। দরজায় ঠক ঠক শব্দ হতে গম্ভীর কণ্ঠে ডাকলো তুহিন, কে? পাপা। তুহিন এক লাফে উঠে এলো। তার মেয়ে এসেছে, দশম শ্রেণীর ছাত্রী সে। নিশ্চিত এই চেঁচামেচিতে ঘুম ভেঙেছে তার। দরজা খুলতেই তুরাগের গলা শুকিয়ে এলো। ওর সামনে ঠক ঠক করে কাঁপছে অদিতি। তুরাগকে দেখে জাপটে ধরে ও। মীরাও বিছানা ছেড়ে উঠে আসে। তুরাগ মেয়েকে পাজা কোলে তুলে খাটে আনলো। মাথাটা তখনও বুকে চেপে ধরা। পাশ থেকে পানি নিয়ে মীরা খাওয়ালো মেয়েকে। তুরাগ যথেষ্ট শান্তভাবে ডাকলো, আদি, আমার মা, পাপা। হ্যাঁ, আব্বুকে বলো কি হয়েছে। আমি ভয় পেয়েছি। রুমে অদ্ভুত শব্দ হচ্ছিল পাপা। মাম্মা মাম্মা কেউ ছিল আমার রুমে। মীরা তাকালো তুরাগের দিকে। তুরাগ মেয়েকে নিজের মুখোমুখি করলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার ছোট চাচ্চু কথা বলেছে জোরে জোরে। ঘুমের ঘোরে শুনেছো তাই এমন লাগছে। ছোট চাচ্চু? কি হয়েছে? মীরা থামালো মেয়েকে, ছোট করে বলল, আদি, ওদি, ঘুমাবে মা? এসো, আম্মু দিয়ে আসি। এখানেই থাকুক। বাবার কথা পছন্দ হলো অদিতির। ওর সত্যিই ভয় লাগছে, প্রায় সময়ই এই ভয়টা পায়ও। তুরাগ একবার মেয়ের ঘরটা দেখে এলো। জানালাটা খোলা। বরাবর দৃষ্টি দিতেই ঘাটপাড় দেখা গেল। মিনিট খানিকটা সে তাকিয়ে রইল সেখানে। অদ্ভুত শীতলতা তাকে ঘিরে ধরলো। তৃষ্ণার্ত এই ঘাটের কাছটায় পড়েছিল এক নারী, যার গালে পিঠে ছিল বড় বড় লাল লাল ছাপ। অতি প্রিয় নারীটির মৃতদেহটাকে ধরতেও তার প্রিয় পুরুষ ভয় পেয়েছিল সেদিন। পুরো এলাকার মানুষ জড়ো হয়েছিল রহস্যময় সেই মৃত্যু দেখতে। কাঁধে হাতের স্পর্শ পেতে তুরাগ চমকালো। আদিত্যকে দেখে একটু দ্রুত হাতে জানালা বন্ধ করে জিজ্ঞেস করলো, ঘুমাওনি এখনো? আদি ওদি চিৎকার করে উঠল। ছোট চাচু চিৎকার করেছে। যাওয়া উচিত না ছোট চাচি একা। তুরাগ কণ্ঠস্বর গম্ভীর করে ছোট করে জানায়, তাদের নিজস্ব ব্যাপার, আমাদের না ঘাটলেও চলবে। বাবার উপরে কথা বলতে পারলো না আদিত্য। তুরাগ তাকে ঘুমাতে বলে চলে গেল। আদিত্য নিজের রুমে এসেও ঘুমাতে পারছে না। ওপাশে আজ বেশি ঝামেলা হয়েছে। কাচের বিশাল শোকেসটা বিকট শব্দ করে উল্টে পড়ল। তুহিনের রাগ তাতেও দমন হলো না। পলক ভয়ে চিৎকার করে উঠে কাজের লোকজন সবাই চুপ করে আছে। কলি নিজের ঘরে চুপচাপ বসে আছে। আজ বোধহয় তুহিন একটু অতিরিক্ত নেশা করেছে। তার আচরণে উগ্র। এই উগ্রতা পলকের জন্য হুমকির বার্তা। পলক তা জানে। বিশাল কাচের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো। পলক ধীরে ধীরে এক কোণায় চলে এলো। তুহিন এদিক ওদিক তাকিয়ে পলককে খুঁজলো। না পেয়ে ডেকে উঠে সে, পলক, পলক। চোখে টলমলে পানি। ভয় বুকটা হাঁপুড়ের ন্যায় ওঠানামা করছে, তবুও পলক বেরিয়ে আসে। তুহিন ওর বাহু ধরে হ্যাচকা টান দিতে মুখ থুবড়ে তুহিনের বুকে পড়ল ও। এই অবস্থায় শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে পলক বলল, থেমে যাও, আমাকে মাফ করে দাও তুহিন, আমাকে মাফ করে দাও। তুহিনের উগ্রবাদী মস্তিষ্ক তখন পলকের কথা শোনে না। মৃদু ধাক্কা দিয়ে সরায় সে পলককে। একটা বিকৃত মস্তিষ্ক, অথচ পলককে জোরে ধাক্কা পর্যন্ত দিল না সে। কিন্তু ফ্লোরে একটু আগে ছুঁড়ে ফেলা কাচের বোতলের পানিতে পিছলে পড়লো পলক। থুতনিটা গিয়ে লাগলো কাচের টেবিলে। মাথা কাত করে হলদে আলোয় তা দেখলো তুহিন। দেখেই কিছুটা শান্ত হয় ও। টলমলে পায়ে এগিয়ে আসতে নেয়, কিন্তু এবারে ভয় পায় পলক। মুখ দিয়ে লাল তলর গড়াচ্ছে তখন। পলক উঠেই দৌড়ে গেল মূল দরজার কাছে। পেছন থেকে তুহিনের কণ্ঠ শোনা গেল, পলক, পলক বাইরে যাবে না। পলক শুনল না। ওদের দরজাটায় অনেক লক। শেষ লকটা খুলতে খুলতে তুহিনের হাতে ধরা পড়ে গেল পলক। আতঙ্কিত চোখে পেছনে তাকাতে তুহিন ওর মুখ ধরলো। অদ্ভুত ভাবে তাকিয়ে প্রশ্ন করলো, মুখে এত রক্ত এলো কিভাবে? কোথায় গিয়েছিলে পলক? পলক কেঁদে ফেললো। তুহিন উত্তর না পেয়ে ওকে চেপে ধরলো। ওর মাথায় আগুন জ্বললো তখন। চিৎকার করে বলল, কার কাছে গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? কে দিয়ে গেল বাসায় তোমাকে? পেছনে হাত দিয়ে দরজাটা খুলে ফেললো পলক। নিজের গলার সবটুকু শব্দ একত্রিত করে ডেকে উঠলো, বড় ভাইয়া, বড় ভাইয়া। কান্নারত নারী কণ্ঠ ডাক পাশের ফ্ল্যাটে জাগ্রত তিনজন পুরুষই শুনল। তুরাগের কঠিন হৃদয় মোটেও গড়ল না। মীরা একটু ছটফট করে উঠল তখন। আদিত্য নিজের ঘরে আর টিকতে পারল না। ফোনটা তুলে তাড়াতাড়ি কল দিল তৌসিফকে।
সারাদিনের ক্লান্তিতে তৌসিফ আজ একটা ট্রাউজোডন খেয়ে ঘুমিয়েছে। ওষুধটা নিয়মিত অবশ্য খায় না তৌসিফ, তবে আজ তার ঘুম প্রয়োজন। একটা খেয়েছে তাই। এটা মূলত মস্তিষ্কে সেরোটোনিন নামক রাসায়নিকের মাত্রা বাড়ায়, যার ফলে মুড উন্নত হয় ও ঘুম সহজ হয়। তৌসিফের ঘুমগুলো আজকাল সহজে হয় না। ফোনটা মাথার কাছে থাকায় ভাইব্রেট হতে ঘুমের মধ্যে কপাল কুঁচকালো তৌসিফ। আশেপাশে হাতড়ে ফোনটা কানে নিতে ওপাশ থেকে আদিত্য হড়বড়িয়ে বলে উঠলো, ছোট চাচ্চু অনেক চেঁচামেচি করছে, ছোট চাচি কাঁদছে, আব্বুকেও ডাকছে, তুমি একটু এসো না। ফোনের আলোটুকুনও সহ্য হচ্ছে না তৌসিফের, কাঁচা ঘুম ভেঙেছে। কপাল চেপে উঠে বসে খালি গায়ে বেরিয়ে আসে ও। ততক্ষণে তুহিনের হাত ছাড়িয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে পলকের কণ্ঠে একটাই ডাক শোনা গেল, মেজো ভাইয়া। তৌসিফ নিজের ফ্ল্যাটের দরজা খুলে উপরে ওঠার আগে ঝড়ের বেগে পলক এসে আছড়ে পড়ে ওর বাহুতে। ঠিক তার পেছনে তুহিন আগুন চোখ নিয়ে তাকিয়ে আছে পলকের দিকে। নিজের বাহুতে ভেজা অনুভূতি হতেই তৌসিফ তাকালো। পলকের মুখ থেকে রক্ত বের হচ্ছে। তুহিন মেজো ভাইকে দেখে সোজা হয়ে দাঁড়াতে চাইলো, পারল না। রেলিং ধরে কোনো মতো দাঁড়িয়ে পড়লো। মেজো ভাই তুমি যাও, আমরা চলে যাচ্ছি। ভেতরে আয়, সকালে আসবনে, এখনই আয়। পলক ওর বাম হাতে তখনও। মেয়েটা ওর বাহু শক্ত শক্ত বাহুটায় কপাল ঠেকিয়ে আছে। তৌসিফ ছাড়লো না, ভেতরে নিল। তুহিনও ভেতরে ঢোকে। সোফায় বসতেই তৌসিফ একজন বোয়াকে ডেকে পানি আর কাপড় আনালো। বোয়া দিয়ে দাঁড়িয়েছিল। তৌসিফ পুনরায় বলল, তেঁতুল থাকলে গুলিয়ে নিয়ে এসো, না হয় লেবু চিপড়ে আনো, পানি মেশাবে না। বোয়া চলে গেল। পানিতে কাপড় ভিজিয়ে পলকের মাথা নিজের বাহু থেকে তুলে একটু একটু করে মুখ মুছে দিল তৌসিফ। পলক তখন কাঁদছে, কিন্তু শব্দহীন ভাবে। তৌসিফ ওর দিকে ততটা খেয়াল করছে না। বুয়া লেবু এনেছে, হয়তো বাসায় তেঁতুল নেই, না থাকাটাই স্বাভাবিক। তৌসিফ তো তেঁতুল খায় না। বুয়ার দিকে না তাকিয়ে বলল, ছোটকে দাও। তুহিন মোটেও চাইছিল না তার নেশা কাটুক, তবুও হাতে নিল। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, এক ঢোকে গিলে নে। তুহিন এক ঢোকেই গিলল। 2 মিনিটের ব্যবধানে তৌসিফ বলল, বেশি নে যা, ঘর তলাবি না, তোকে দিয়ে চাটাবো তাহলে। তুহিন বাথরুমে দৌড়ে গেল। আজ একটু বেশি বমি হচ্ছে ওর। পলক মাথাটা নিচু করে ফুপিয়ে কাঁদছে। নিজেই উঠে গেল তুহিনের কাছে। তুহিন হাঁপাচ্ছে। পলক ওর পিঠে হাত বুলাচ্ছে, মুখে পানি দিয়ে ধুয়ে মুছে দিচ্ছে। তুহিন ক্লান্ত গলায় বলল, মাথায় একটু পানি দাও পলক, মাথা ফেটে যাচ্ছে। পলক দেখলো বাইরে বোয়া দাঁড়িয়ে। ও নিজেই বেসিনে পানি ঢেলে ধুয়ে দিল। তুহিনের মাথায় পানি ঢাললো কিছুক্ষণ। ওর কাঁধে তুহিন মাথা রাখলো। শরীর ছেড়ে দিয়েছে কিছুটা। তৌসিফ বোয়াকে বলল, ওরা চলে গেলে দরজা আটকে দিও। বোয়া মাথা নাড়ে। তৌসিফ বাহুতে লেগে থাকা রক্ত মুছে বিছানায় উল্টে পড়লো। তার ঘুম প্রয়োজন। সকাল সকাল বাড়িতে হাজির হয়েছে ল্যান্দার মা। পৌষ রাত পৌষের প্রয়াত দাদের বান্ধবী তিনি। নাম সাক্ষী খালা। সকলের কাছে এই নামেই তার পরিচিত। পৌষ সহ হেমন্তর যে দাদি হয়, তাতেও কেউ সাক্ষী খালা বাদে অন্য নামে ডাকে না। এক চোখে তিনি দেখেন না। জায়গায় জায়গায় শাক টুকিয়ে পৌষদের দিয়ে যাবে। এটা তার ছোটবেলার অভ্যাস। পৌষের দাদি এ এলাকার বউ হলেও সাক্ষী খালা এ এলাকার মেয়ে। বয়স এক থাকায় বান্ধবীর সম্পর্কটা হয়েছিল তাদের। তার এসব শাক এবাড়ির কেউই ততটা পছন্দ করে না। পোষ প্রায় মেজাজ খারাপ করে। না জানি কোন গড়াগপ্পর থেকে তুলে আনে খালা। একে তো চোখে দেখে না, তার উপর আবার শাক তোলে। বড় চাচি তাকে বসিয়ে চা খেতে দিলেন। খেতে খেতে থুরথুরে সাক্ষী খালা শাক বের করে বললেন, কলমি আনসি বউ, শুটকি দিয়ে রাইন্দো। বড় চাচি হ্যাঁ বোধক মাথা নাড়তেই পেছন থেকে পোষ খেকিয়ে বলল, না জানি কোন কুত্তা বিলাই হিসু করেছে এগুলো, তুমি এনেছো খালা। আরে টাটকা জিনিস খাওয়াই, মরলে বুঝবি। পোষ মুখ ভেঙচি কেটে বাইরে এলো। তখন ওই শুনলো কলির এসেছে গতকাল। তাকে তুহিন তালুকদার পিস্তল ঠেকিয়ে নিয়ে গিয়েছে। একথা শোনা মাত্র পোষ ভীষণ চমকালো। কলি মেয়েটা ততটা সুবিধাজনক না। পোষ প্রায় দেখেছে ওকে। ছোট আরেকটা বোন আছে, সৎ বোনটাকে ততটা আদর করে না। একথা শুনে পোষ ভেতরে চলে এলো। আদিত্যকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে কে জিতলো, ওমায়ের নাকি বিপক্ষের কেউ। রাত কেটে সকাল হলো, অথচ এখনো কেউ জানালোই না। পৌষ যখন দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকছিল, তখনই দেখেছে দুজন মহিলা ভেতরে আসছে। এরাই এই এলাকার মেয়ে। ঘর জামাই নিয়ে বাবা বাড়িতে থাকে। সাক্ষী খালা তার মৃত ছেলের জন্য সব সময়ের মতোই গুনগুন করছে বড় চাচির সাথে। ওই দুজন মহিলা এই বাড়িতে আসার কথা না। হেমন্ত সহ বড় চাচা তখন বাড়িতে। পোষ ঘরে ঢুকে গেল।
আদিত্যকে ফোন দিল। রিং হলো, রিসিভ হচ্ছে না। পোষ বিরক্ত হলো। ফোন ঢিল মেরে বিছানা ছুটতেই পিহা দৌড়ে এলো। পেছনে ইনিমিনি টলমলে পায়ে আসছে। তার পেছনে চৈত্র আর জ্যৈষ্ঠ। পোষ কপাল কুঁচকে বলল, কিরে পাক বাহিনী, এখানে কি? পিহা ঢোক গেল। চৈত্র বলে উঠলো, আপা আপা, তোমার বিয়ের প্রস্তাব এসেছে। পৌষের চোখ দুটো চকচক করে উঠলো। দেখতে আসলে টাকা পাবে ও। অতঃপর ছাদে পার্টি। হাতের তালু চুলকে বলল, পার্টি হবে গাইস, গেট রেডি, কিন্তু মগাটাকে? জ্যৈষ্ঠ উত্তর দিল, তালুকদার বাড়ির। কপাল কুঁচকে পোষ বলল, ওগুলো সব বুইড়া খাটাস, তার মধ্যে সবগুলো বিয়াত্তা। আমার জন্য কোনটা মুরগি হলো? পিহা আস্তে করে বলল, শাহরিয়ার তালুকদার। সব কয়টা ব্রাশ কর, আজ গ্রিল খাবো নান দিয়ে। স্থান হলো ছাদ, সময় রাত 12টা। পৌষের কথা শুনে সবগুলো বেশ উৎসাহী হলো, কিন্তু মন থেকে ততটা খুশি না তারা। পৌষ ওদের চোখ মুখ দেখেই বুঝলো কিছু। নিজের কান চুলকে শুধালো, আরে আরে পাক বাহিনী, মুখ এমন ইঁদুরের মতো চুই চুই দেখাচ্ছে কেন, হ্যাঁ? মুরগি আসবে, আন্ডা দিবে, কাহিনী খতম। আমি কি যাচ্ছি নাকি? এবারে যেন নিশ্চিত হলো সবাই। ইনিমিনি পৌষের কোলে ঝাঁপ দিল। তাল সামলাতে না পেরে ধপ করে খাটে পড়ল পোষ। তার উপর লাফিয়ে পড়ল পিহা। দুই পাশে চৈত্র আর জ্যৈষ্ঠ। তাদের আপা যখন খুশি থাকে তখন কিভাবে যেন তারাও খুশি হয়ে যায়। আপার হাসিতে একটা জাদু আছে, যা কান্নারত মানুষকেও হাসিয়ে মারবে। পোষ খেকালো, কিরে চামচিকার দল, ব্যথা পাই না আমি? আমার উপর লাফ দিস কেন তোরা? আমি কি তোষক? পৌষের প্রশ্নের উত্তরে ইনিমিনি ওর বুক থেকে উত্তর দিল, আপা তুমি তো আপা। পোষ তেসরা দৃষ্টি ফেলে দেখলো ওদের। চৈত্রের দিকে তাকিয়ে বলল, তোর মাকে আজ ঘুমের ওষুধ খাওয়াবি। রাতে ছাদি দেখলেই বেটির মাথা খারাপ হয়, এরপর আমার নামে বদনাম তোলে। ইস, একটাবার যদি বদনাম তোলে আমাকে, সম্রাটের বউ করে দিত রে জ্যৈষ্ঠ মাস, দেখতি তুই। তোর মাকে ঠেসে দুটো ওম্মা দিতাম। পৌষের প্রথম কথায় দুই ভাই সহ পিহা যথেষ্ট কষ্ট পায়। সেজু চাচি যে কেন এমন করে তা বুঝে না ওরা। তার আচার আচরণ পৌষ আপার প্রতি সবসময় কঠিন। বড় চাচি তো তাও কিছুটা মানে, কিন্তু সেজো চাচি যেন চোখের কাটা পোষ। মন খারাপ ভাব ওদের রইল না অবশ্য। পৌষের শেষের কথায় হুহা হাসির সরব পড়ল ছোট্ট এই কামরা জুড়ে। দ্রুত কদম ফেলে কারো আগমনের শব্দে একসাথে তিন জোড়া চোখ দরজায় তাকালো। সবার চোখে সামান্য ক্ষুদ্রাতেই ক্ষুদ্র আতঙ্ক। খাটের উপর শুয়ে বসে তখনও সবগুলো। হেমন্তর আগমন মূলত এমন হয়। তার উত্তরে পোষ কবিতা বানায়। কৃষকের মুখের হাসি তুমি, ঢেকিতে ভাঙা ধান, নরম রোদের কণা তুমি, প্রকৃতিরই পান। নতুন চালের গন্ধ তুমি, পাকা ধানের ঘ্রাণ, নব্য শীতের সূচনা তুমি, সকল ঋতুরই যান। এত সুন্দর একটা কবিতা পোষ বানালো যে 10টা হাত তালি দিল। তাদের চোখ মুখের আতঙ্কের মেঘ সরে গিয়ে ভর করলো সোনালি আভা। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা হেমন্তর চোখের পরিবর্তন হলো না। বাজখায় গলায় সে ধমকালো, থাপ্পড় তো আমার হাতে খাসনি জানোয়ার, যেদিন খাবি সেদিন বুঝবি আমি কে। পাঁচ ভাই বোন ভয়ে ছিটকে গেল, অথচ পোষের মুখটা হাসি হাসি। হাসি মুখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। হেমন্তর রাগ তরতরিয়ে পারে। দুই পা এগিয়ে এসে দাঁত খামটি মেরে সমস্বরে চিৎকার করে উঠল প্রায়, চোখ নামা, চোখ নামা বলছি, বেয়াদব হয়েছিস। খাইয়ে পড়িয়ে বেয়াদব বানালাম তোকে। এই তুই বুঝিস না কিছু, বুঝিস না? এই যে হেমন্ত এতটা রাগ করছে, তাতে কিন্তু মোটেই পোষের ভেতরে কোনরূপ খারাপ লাগা কাজ করে না। ও তাকিয়ে আছে ওর ভাইয়ের পানে, তাই রাগ করছে, কিন্তু কেন? পোষ সেটা জানতে মুখ খুলে জিজ্ঞেস করলো ছোট্ট করে, কি বুঝবো? রাগে ক্ষোভে হাত উঠে গেল হেমন্তের। পাঁচটা দেহ যখন একটা দেহকে বাঁচাতে মরিয়া হয়ে তাকে পেঁচিয়ে ধরলো, যখন সেই একটা দেহ সুরক্ষায় পাঁচটা দেহ ঢাল হিসেবে রইলো, তখন হেমন্তর তোলা হাতটা নিমিষেই নেমে গেল। পোষ বাদে বাকি পাঁচজনই এখানে আতঙ্কিত, ভয়ে ইনিমিনি পৌষের বুকে মুখ লুকিয়ে আছে। তাদের ছোটবেলা থেকে এটা অভ্যাস। চাচাতো বোন, অথচ বোনের বুকটায় তারা ঘুমায়, মন চাইলে বমি করে। এই বুকে মায়ের বকা খেয়েও ভীষণ মন খারাপ নিয়ে নিজেদের লুকিয়ে রাখে। মায়ের পর বোন মায়ের রূপ ধারণ করে, কথাটা বোধহয় সত্যি। না হয় সাপ নেউটে হয়েও কিভাবে যেন ওদের ভাই বোনগুলোর সম্পর্কটা শক্ত শেকলে বাঁধা। এত ঝড়ঝাপটা যায় কিন্তু ভিত নড়ে না। হেমন্ত অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল পৌষের দিকে। ডান হাত বাড়িয়ে দিল বোনের মাথায়। পৌষের হাসি মুখটা তখন দ্যুতি ছড়ালো। সেই আলোকছটা গিয়ে বিঁধল হিমন্তর চোখে। ওদের মাঝে বসেই বলল, তুই কিভাবে রাজি হলি পৌষ? তোকে দেখতে আসতে চাইলো আর তুই হ্যাঁ বলে দিলি। আমাকে একটাবারও বলার প্রয়োজন বোধ করলি না।
তুমি এত কেন ভাবছো হিমু ভাই? দেখতে এলে কি হবে? এক ভুরু উঁচু করে হেমন্ত প্রশ্ন করে, কি হবে? পোষ যেন গা ঝাড়া দিয়ে উঠলো। খাট থেকে নেমে অভিনয় করে বলল, এই ধরো চা নিয়ে যাব, তারা খাবে। আমি একটু শরম পাবো ও সালাম দিব। এরপর হাঁটতে বললে হেঁটে দেখাবো, চুল দেখাবো, নাচতে বললে তাও সই। আফটার অল তারা আমাকেই তো দেখতে এসেছে। একটু রবীন্দ্রসঙ্গীতও শোনাবো যদি জানতে চায়। সুরাও তো পারি। আর কি, এই তো। মেইন পার্ট কিন্তু এখনো মিটিং। এত সব আয়োজনের পরে তারা তো কিছু মিছু দিবেই। ওই আর কি। পোষ তাকালো সবার মুখের দিকে। টান টান উত্তেজনা তখন। সেই উত্তেজনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যখন হেমন্ত হেসে ফেললো, তখন বাকিগুলো এবার বড় ভাইয়ের গায়ে পড়ে হাসতে লাগলো। হেমন্ত মাথা নাড়লো, নিজেকে সামলে আস্তে করে বলল, তুই কি শুধরাবি না? একটু শুধরাবো নে। দীর্ঘশ্বাস ফেলে হেমন্ত পোষকে বসালো নিজের মুখোমুখি। পোষ হাঁটু ভেঙে বসেছে, বাকি সবাই খাটে। হেমন্ত একটু ভেবে বলল, সাহারিয়ার তালুকদারের নাম শুনেছিস কখনো? প্রশ্ন ঋণাত্মক সূচক মাথা নাড়ে। হেমন্তর মন চাইলো নিজেকেই নিজে জুতাপিটা করতে। পোষটা মানুষ হলো না। আবারও প্রশ্ন করলো, তাহলে হ্যাঁ বললে কেন? কাকে হ্যাঁ বললাম? পোষ অবাক দৃষ্টি ফেলে তাকালো। হেমন্ত সন্দিহান গলায় বলল, সেজ চাচি তোকে বলতে এসেছিল, তুই নাকি হ্যাঁ বলেছিস। বলেছে দেখতে আসবে। আমি বললাম ঠিক আছে। হেমন্ত ক্ষুদ্র শ্বাস ছাড়লো। সেজ চাচি পৌষের ব্যাপারে ভালো কথা বলবে না সে জানে, কিন্তু এত ঝটপট এভাবে মিথ্যা বলবে তা জানতো না। আজ না হয় তাও জানা হলো। হেমন্ত বিরক্ত হওয়া কণ্ঠে বলল, চিনিস না তাহলে দেখতে আসতে বললি কেন? টাকার জন্য। ছয়টা মানুষ এক উত্তর দিল। হেমন্ত থমকালো, কেন আমি দিই না? আদিত্যকে ফোন দিলেই জানা যাবে কে সাহারিয়ার তালুকদার। ওদের বংশ বিরাট বড়। মনে হয় একসাথে 7টা করে বাচ্চা জন্মায়। 7টা বাচ্চা তো কুকুর দেয় আপা। চৈত্রকে বিশাল এক ধমক দিল হেমন্ত। পোষ হাসতে হাসতে বলল, তাও আবার চৈত্র মাসেই দেয়। পোষ। হেমন্তর ধমকে পোষ থামলো। হেমন্ত উঠতে উঠতে বলল, তোকে দেখতে আসলে দেখবে এরপরের ঘটনা ওখানেই সমাপ্ত। এটা টানবি না খবরদার। আমি মানা করলাম। দেখতে দিতাম না, কিন্তু ওনাদের হ্যাঁ বলা হয়েছে, এখন আব্বু না করবে কিভাবে? সেজ চাচির সাথে বোঝাপড়া পরে হবে আমার। পোষ মুখটা ভোঁতা করে বলল, সম্রাটের সাথে অদল বদল করে দিও হেমু ভাই। হেমন্ত চোখ গরম দেখিয়ে বেরিয়ে গেল। পোষ ঠোঁট উল্টে তাকালো। এতটুকু জীবনে এক সম্রাট চাওয়া কি খুব বেশি কিছু? পোষ গান গাইলো, আমি চাইলাম যারে খুঁজে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। খাটে হেলান দিয়ে বসে আছে তুহিন, তার পাশে এলোমেলো হয়ে ঘুমাচ্ছে পলক। ঘাড় কাত করে একবার ওকে দেখে নিয়ে নিজের পকেট হাতড়ালো। সকাল সকাল মূলত নেশা তুহিন ধরে না, কিন্তু আজ মন চাইলো। চাইলো না অবশ্য, নেশা তাকে টানলো। একসময় এভাবে পলক টানতো তাকে। পকেট থেকে দুটো কাগজের লম্বা স্ট্রিপ বের করে তা খুলে যখনই টান দিবে, তখন ওই ঝড়ের বেগে তাতে খাবলা বসায় পলক। হাত থেকে পড়ে গেল সেটা। পলক দেখলো সাদা ফ্লোরে সাদা সাদা গুঁড়ো কিছু। তুহিন ধমকালো না, হাতের আরেকটা খুলতে লাগলো। খুব দক্ষ হাতে লাইন করেছে সে এগুলো। পলকের গা হিম হয়ে এলো, ঠোঁট কাঁপতে লাগলো। এটা কি করবে তুহিন? পলক এতটুকু অন্তত জানে, কিন্তু মন মানে না। অ্যালকোহল পান করতো, মাতলামি করতো, তা তো পলক মেনেই নিয়েছে। তাহলে এসব কি? হাতেরটাও পলক ঝাড়া দিয়ে ফেলে দিল। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি করবেন আপনি? নাকের কাছে নিয়ে টান দিব। খুব স্বাভাবিক এবং সত্য একটা উত্তর। পলক এতে অস্বাভাবিক হলো যেন। খেই হারিয়ে প্রশ্ন করলো, তাতে কি হবে? মাথার ব্রেনে গিয়ে লাগবে বুঝলে। ইউফোরিক, ইউনো না জান। তীব্র থেকেও তীব্র আনন্দ পায় তখন। আতঙ্কিত হয়ে পলক তুহিনের বাহু খামচে ধরলো। লাল হওয়া চোখ নিয়ে প্রশ্ন করলো, আপনি এসব কেন খাচ্ছেন? কবে থেকে নিচ্ছেন? এটা কি ছিল তুহিন? কেন ছিল? কোকেন এটা জান। কি? গ্লুকোজ খাচ্ছি না, এভাবে নাক দিয়ে টেনে। এটা ফর শিওর। পলকের পেট মুচড়ে উঠছে, বমি পাচ্ছে। তা চেপে রেখেও প্রশ্ন করে, আর কিসের নেশা করেন তুহিন? নারীবাদে সব। মানে? এই যেমন ধরো ডিএমটি, ক্রিস্টাল মেথ, কিটামাইন। কাল রাতে ক্রিস্টাল মেথ নিয়েছিলাম, তাই বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম। তুহিনের এসব স্বাভাবিক কথাবার্তা নিতে পারল না পলক। দৌড়ে বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল। তুহিন 1-2 পা করে এগিয়ে এলো। পলকের বমি থামছে না। এখন শুধু পানি আর লালা বের হচ্ছে। তুহিন ওকে ধরলো পেছন থেকে। নাভি বরাবর আঙ্গুল দিয়ে চাপ দিতে কিছুটা কমে এলো বমি। তবে গা ছেড়ে দিল পলক। পাজা কোলে করে ওকে খাটে আনলো তুহিন। মুখটা মুছে দিতে দিতে বলল, এভাবে তো অসুস্থ হয়ে যাবে জান। তাতে ক্ষতি কি? আমার মৃত্যু আপনার মুক্তি। ভুল।
তাহলে সত্যি কোনটা? সত্যি তুমি, আমি এই পৃথিবী। তাই বুঝি এসব নেশায় সত্যি লুকিয়ে মিথ্যায় বাঁচেন? তুহিন উত্তর করে না। পলক কথা বাড়ায় না। নীরবতায় কাটলো ঘন্টাখানিক সময়। তুহিন সেই নীরবতার চাদর তুলল। নেশা আমাকে নিজের গোলাম করে ফেলেছে পলক, সেই গোলামে কিভাবে ছেড়ে দিই? নেশাকে বলুন আপনার মুক্তি চাই। মুক্তির বিনিময়ে যে তার আমার জান চাই, এমন জান যা 10 জনের জানকে আঘাত দেয়, সেই জান না থাকাই স্নেহ। আজকাল তুমি অনেক কঠিন কথা বলো, তুমি এমন ছিলে না। আমি কে? নিজের পরিচয় ভুলে গিয়েছি। তুহিন বলতে চাইলো তুমি পলক, পলক চৌধুরী, কিন্তু বলা হলো না। মাঝে মধ্যে কিছু কথা না বলাই শ্রেয়। উঠে যেতে যেতে শুধু বলল, কলিকে আর মারবে না পলক। বেশ্যার বোন গালি দেন অথচ কলির হয়ে সাপাই গাইছেন। স্বেচ্ছায় আর অনিচ্ছায় পার্থক্য প্রচুর। ভেবে নিন, কারো অনিচ্ছা তার ক্ষতি করতে চায়, তাই তাকে বাঁচাতে প্রহার করেছি। তুমি কারো দায় বয়ে বেড়ানোর দায়িত্ব নিও না। দায়মুক্ত করুন তাহলে আমাকে, সে সুযোগ নেই। বলেই তুহিন চলে গেল। পলক তাকিয়ে রইল নির্বাক দৃষ্টিতে। অপলক শুধু চেয়ে রইল। মুখে মুখে জানাজানি হলো উমায়ের শিকদার জয়ী হয়েছে। কোনরূপ সারা শব্দহীন এক নির্বাচনের ফলাফল যা কেউ জানে না, কিন্তু সকলের ভিতরে এক চাপা উত্তেজনা। বালিকা বিদ্যালয়ের কেন্দ্র বাদে অন্য কোনো কেন্দ্রে যে উমায়ের যথাযথ ভোট পায়নি তা সকলে আন্দাজে হোক বা চেলাপেলাদের মুখে মুখে খবর রটতে সময় লাগেনি। জয়নাল ক্ষেপে আছে ভয়ঙ্কর ভাবে। তার সম্মুখে দাঁড়িয়ে সরব। ওই এলাকায় সরবের পরিবার গরু পালন করত এককালে। সরকার পরিবর্তন হওয়ায় বেশ পরে সরব যখন এদিক ওদিক নেতাদের পা চাটতে ব্যস্ত ছিল, তখনই তাকে জয়নাল সভাপতিত্ব দিয়ে দিল। বেগুনি রঙের বাড়িটা সকলের চোখ কাড়ে যেন। 1 বছরের ব্যবধানে বাড়ি সহ দামি মোটর সাইকেল সরব করেছে। এখনো বিয়ে শাদী করেনি। বাড়িতে মা আর এক বোন, বোনও অবিবাহিত। বয়স তাদের যথেষ্ট হইলেও বিয়ে হচ্ছে না। সরব যে কি কারণে আগ বাড়িয়ে বিয়ে করছে না তা কেউ জানে না অবশ্য। ভাইদের সাথে তার যোগাযোগ নেই, অথচ একই গলিতে থাকে। নিজের আপন ভাইকে দল থেকে বেরও করেছে। এক ভাই প্রায় 10 বছরের বেশি জেল খাটছে। সরবকে অবশ্য এত পদে দাঁড় করানো হতো না। তাকেও দাঁড় করানো কারণ সম্রাট। সরবের বড় ভাইয়ের খুব খাতির ছিল সম্রাটের সাথে। সেই সুবাদে জয়নাল সম্রাটের সম্মানে সরবকে রেখেছিল এলাকার কাছে। আচমকা বাম গালে কানসহ সজোরে এক চর পড়ল সরবের গালে। এক পুরুষ হাতের চর আরেক পুরুষের ঠায় দাঁড়িয়ে রইল। কান ভো ভো করলেও তার মাথাটা নিচু করা। এখানে নানান পরিচিত। এত এত পরিচিত মুখের সামনে এভাবে নেতার হাতে থাপ্পড় খাওয়াটা মুখের কথা না। সরবের মনে হলো ওর ইজ্জত ধরে বুঝি টান দিল জয়নাল। এদিকে আবার ভয় তাকানোর সাহসটুকু পাচ্ছে না ও। জয়নালের দ্বিতীয় চর গালে পড়ার পরপরই বাজখায় গলায় জনলায় বলে উঠল, শোয়ারের বাচ্চা, যত টাকা চাস আমি শুধু ঢালি, ফলাফল তো দেখি না। এক পেটে আর কত ভরবি? গলা পর্যন্ত ডুবে আছিস টাকায়। দলের ছেলেপুলেদের খাওয়ালে আজ বাকি কেন্দ্র থেকে ভোট পেতাম। তোরা কি করলি এতগুলো বছর? ওইদিকে একা তৌসিফ তালুকদার সবাইকে টেক্কা দিয়ে উমায়েরকে জিতিয়ে দিয়েছে। সরবের মুখে কথা নেই। জয়নাল ওর বুকে ধাক্কা দিল দুটো। চিবিয়ে চিবিয়ে বলল, ভাগ এখান থেকে, নাকি কুত্তা ডেকে ধাওয়া খাওয়াবো। নেতা মানুষ, প্রতিমন্ত্রী সে। তাদের মুখের ভাষা অতি জঘন্য, সেই হিসেবে যথেষ্ট ভালো ব্যবহার জয়নাল করলো। সম্রাটের এলাকার লোক, চাইলেও এগুলোকে হাত পা ভেঙে টুন্ডা করা যায় না। নরম গদির সোফায় গা এলিয়ে দিতেই সামনের গদিতে বসা উমায়ের বলল, তৌসিফকে ডাকা দরকার আজ। জয়নালের মুখটা চিন্তিত। উমায়ের তার সামনের কাচের গ্লাসে বিয়ার এগিয়ে দিয়ে বলল, চিন্তার কিছু নেই। ওদের খুঁটি নড়বড়ে। নড়বড়ে খুঁটি নিয়ে তো দালান করতে পারবে না, তাই আমাদের সাহায্য করেছে। জয়নাল বিয়ার দিয়ে গলা ভেজালো। চোখের চশমা খুলে সেন্টার টেবিলে রেখে গম্ভীর গলায় বলল, খুঁটি তাও কিনা তালুকদারদের? গোটা গাছের শিকড়ি ওই তালুকদারদের বাড়ি। খুঁটি নড়বড়ে তোমার উমায়ের? বিপক্ষের গাড়িতে বোমা ছুড়ে হুট করে হওয়া উপজেলা চেয়ারম্যান তুমি। ভুলো না, এই এলাকায় আজও চেয়ারম্যান বাড়ি বলা মাত্র মানুষ তালুকদার বাড়িই চেনে। উমায়ের জানে প্রতিটা কথা সত্য, সত্য প্রতিটি অক্ষর। ওর দৃষ্টি দেখে জয়নাল সামান্য হেসে বলে, তৌসিফের চোখে ক্ষমতার লোভ নেই, না আছে বাকি দুই ভাইয়ের চোখে। এতদিনের অভিজ্ঞতা এই রাজনৈতিক প্রাঙ্গণে ওদের মতো নেতা দেখিনি। এখন পর্যন্ত নিজ দলেও পদ দেয়নি, সাধারণ সদস্য বলে চলেছে। সম্রাট নিজেও একই ধাঁচের। এলাকার উন্নয়ন ওর মোটিভ ছিল। জনগণ সম্রাট ভক্ত। নিজেকে সম্রাট চেয়ারম্যানের ওভাবেই করেছে। কারো বুকের পাটা নেই যে সম্রাট চেয়ারম্যান নিয়ে টু শব্দ করবে।
উমায়ের কাচের গ্লাসের চারপাশে গোল আঙ্গুল বুলালো। তৌসিফ তাহলে তাকে এত বড় সাহায্য কেন করলো? শুধুমাত্র জয়নালের কথায়, নাকি এখানে আরো রহস্য লুকিয়ে? দুপুর 2টা। তপ্ত পোষ। পোষ ফার্মাসি ডিপার্টমেন্টের গার্ডেন পেরিয়ে পানির কলের দিকে এগিয়ে গেল। নদীর ওপারে বাসা হওয়ার দরুন ফিল্টারের পানি খাওয়া যায় না। একদিন আদিত্য খোঁজ দিল তাদের ভার্সিটিতেও নাকি মাটির নিচের পানি আছে। ও সেদিন এই কলের খোঁজ পেয়ে জীবনে প্রথম সহজ সরল ভাষায় আদিত্যকে ধন্যবাদ দিয়েছিল। চারপাশে চ্যাপচেপে ভেজা। ও সামলে এগিয়ে গেল ভেতরে। পানি ভর্তি করে সামনে গিয়ে বসে ঢকঢক করে আধ বোতল পানি পান করে মুখটা মুছতে মুছতে দেখলো পাশে ক্যান্টিনের দিকে যাচ্ছে আদিত্য। তার সাথে কিছু বন্ধু। পোষ মুখ ভেঙালো, গলা উঁচিয়ে ডাকলো, আদি! এই আদিত্য! শালা বয়রা শুনেও না। ও আদি, এখানে তাকা। আদিত্য এদিক ওদিক তাকিতুকি করে বাম পাশে তেঁতুল গাছের নিচে পেল পোষকে। বন্ধুদের বলল, তোরা যা, পুষি ডাকছে, দেখা করে আসি। বাকিরা এগিয়ে গেল ক্যান্টিনের দিকে। তাদের মাঝে একজন বলল, আদিকে ওই মেয়েটাকে ভালো টালো বাসে নাকি? আরেকজন তিক্ত গলায় উত্তর দিল, ওই মেয়ে একটা জাহাবাজ। যেই পরিমাণ তেঁদর আদিত্য, কেন ওকে কেউই ভালোবাসতে পারবে না। যথেষ্ট বিগড়ে যাওয়া। সেদিন সিনিয়র একজনের সাথে গলাবাজি করেছিল, আমি আর আদিত্য থামিয়েছি। পাশ থেকে আরেকজনও সায় দিল। বন্ধু দুজন কিন্তু স্বীকার করে না। পোষ দেখতে পারে না, আবার একেবারেও ছিঁড়েও দেয় না। আদিত্য এসে বসলো তেঁতুল গাছটার নিচে। পৌষের হাত থেকে পানির বোতল নিয়ে বাকিটা শেষ করতেই পোষ বলল, কে জিতলো? ওমায়ের শিকদার। চোখ দুটো রসগোল্লা করে পোষ চাপা সরে জানতে চাইলো, কিভাবে সম্ভব হলো? তোমার চাচার মুখ দেখে মানুষ ভোট দিল? আদিত্য একটু হেসে বলল, ক্রেডিট কিছুটা সম্রাট চাচ্চুর। যা, গেল তো পোষ করে। এই তপ্ত দুপুরে আগুন জ্বলা মোমের মতো গলল পোষ। গরমে গাল দুটো লাল হয়ে এলো। উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে বলল, শাহরিয়ার তালুকদার তোমার কেমন আত্মীয় হয়? আদিত্যর মুখটা পরিবর্তন যেন যে কেউ ধরতে পারবে। পোষও পারল। কিছু জিজ্ঞেস করার আগে আদিত্য বলল, তাকে কি দরকার বলো না। ক্ষুধা লেগেছে, পুষে কিছু খেয়েছো? পোষ মানুষটা কাজে বিশ্বাসী। নিজের ব্যাগ থেকে ডিমের সেদ্ধ বক্স বের করে খোসা ছাড়াতে ছাড়াতে বলল, একটা ডিম খাবে আর আমার প্রশ্নের উত্তর দিবে। আদরটা একটু ফেঁসে গেল। পৌষের ব্যাগে ডিম থাকে। আজ হেমন্ত নিজে সেদ্ধ করে ওর ব্যাগে দিয়েছে। এই মেয়ের মাথা ঘোরে, তার মধ্যে খাওয়া দাওয়ার নেই ঠিক ঠিকানা। পৌষ ডিম দিল আদিত্যর হাতে। আদিত্য দু কামড় খেয়ে বলল, শাহরায়ের চাচ্চু সম্রাট চাচ্চুর আপন ভাই। কি? জোরে কথাটা বলে দাঁড়িয়ে গেল পোষ। ওর চোখে মুখে অবক্তা। ছোটখাটো একটা ঝটকা খেয়েছে পোষ। মুখের ভাবভঙ্গি দেখে তা বোঝা যাচ্ছে। আদিত্য দেখলো আশেপাশে কয়েকজন তাকিয়ে আছে ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে। পৌষের দিকে তাকিয়ে বলল, পুষি, বসো তুমি। আগে শুনবে না? পোষ ধপ করে বসলো। এলোমেলো ভাবে বলল, রাখো মিয়া, তুমি আগে আর পরে। ভাসুর না দেবর কে পাঠালো এই বিয়ের? আদিত্য থতমত খেলো। ভাসুর না দেবর কথাটা বুঝতে সামান্য বেগ পেতে হলো। বোঝা মাত্র হেসে ফেললো। পোষ তাকালো কটমট দৃষ্টি দিয়ে। আদিত্য হাসতে হাসতেই বলল, দেবর। পোষ ওখানে থাকলো না আর। দ্রুত পা ফেলে চলে আসলো। পেছন থেকে আদিত্য ডাকলো, শুনলো না। আদিত্য নিজে ওর পিছু নিতে গিয়েও নিল না। ফোন তুলে ডায়াল করে মেজো চাচ্চু লেখা নাম্বারটায়। তৌসিফ প্রথমে রিসিভ না করলেও আদিত্য আবার যখন দিল, তখন রিসিভ হলো। সালাম দিয়ে আদিত্য বলে উঠলো, চাচ্চু, কাহিনী তো ঘটে গিয়েছে। কপাল কুঁচকে তৌসিফ জিজ্ঞেস করলো, মানে কি হয়েছে? শাহেরিয়ার চাচ্চুর জন্য মেয়ে দেখেছে। তৌসিফ চুপ করে গেল। আদিত্য সারা শব্দ না পেয়ে বলতে লাগলো, চাচ্চু কিছু করো, বিয়েটা হতে দিও না। মেয়েটা আমার পরিচিত, আমার সাথে পড়াশোনা, তুমিও চিনবে। সেদিন মসজিদের সামনে হেমন্ত ভাইদের বাড়িতে প্রচার করতে গেলাম না, যে মেয়েটা দরজা খুললো, ওর জন্য প্রস্তাব পাঠিয়েছে। প্লিজ চাচ্চু, এই বিয়ে হতে দিও না, আমার পুষি। লাইন বিচ্ছিন্ন হলো। আদিত্য মাথা চেপে সেখানেই বসে রইল তেঁতুল তলায়। চলবে ইনশাআল্লাহ।